আপনারা এটা বুঝতে পারবেন, প্রথম দিনের শেষেই বুঝতে পারবেন। আর আপনাদেরকে কিছু কথা আমি বলে নিই তার আগে, সেশনে যাওয়ার আগে, যে মাঝপথে কেউ আপনারা ইন্টারাপ্ট করবেন না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা সেই প্রশ্ন শেষে করবেন, আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেবো। ওকে? আহ যার যা প্রশ্ন থাকবে সেটা আমাদের সেশন শেষ হওয়ার পরে করবেন। আপনারা নোট করে রাখবেন বা মনে রাখবেন। সেশন শেষে সেই প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো এবং খুব ধৈর্য সহকারে আপনাদের প্রশ্নের উত্তর দেবো। এটা গেল এক। 2 নম্বর কথা হলো যে আপনারা সত্যি অনেক দিন ধরে অপেক্ষা করছেন এই দিনটার জন্য। আর আমি আপনাদেরকে স্বাগত জানাই, কেন কি আপনারা কোনো না কোনো হয়তো সমস্যা নিয়ে এসেছেন বা নিজেকে আপগ্রেড করার জন্য এই সেশনের সাথে যুক্ত হয়েছেন। তো স্বাভাবিকভাবেই আপনারা অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আহ আমার রেসপন্সিবিলিটি যে আপনাদেরকে জীবনে একটা নূতন পথ দেখানো, জীবনে নূতন কিছু, জীবন সম্বন্ধে নূতন ধারণা দেওয়া। আর সেই সম্বন্ধে আমি ডিটেলসে বলবো সেশনে। জাস্ট আর 1-2 মিনিট আমরা একটু ওয়েট করে যাই। ওকে? ওকে, চলুন। থ্যাংক ইউ প্রত্যেককে, আবার ধন্যবাদ জানাই সেশনে অ্যাটেন্ড করার জন্য এবং অধীর আগ্রহে অপেক্ষা করার জন্য। তো সেশনে যাব তার আগে বলে নি, আহ, আমার আমার সামান্য পরিচয় আপনাদের সাথে দিয়ে নি, তারপরে আমরা সেশনে যাব। কারণ আপনাদেরও অনেক কিউরিসিটি আছে যে অ্যাকচুয়াল আমি কে, কেন এই সেশন করছি বা কিভাবে এই সেশন হবে, সেই সম্বন্ধে আমি ডিসকাস করব। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আর দীর্ঘদিন যাবৎ সায়েন্স অফ মাইন্ড নিয়ে আমি কাজ করে চলেছি। এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন এবং হ্যাপি প্রসপারাস সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। দেখুন, এটা একটা জার্নি। এই যে আমি বললাম যে আপনাদের যে অ্যাডভার্সিটিস প্রবলেম আছে বা আপনারা নূতন একটা সুন্দর লাইফ খুঁজতে চান, তো এই জার্নিতে আমরা এখানে যুক্ত হয়েছি। আর আমি কেবল মেন্টাল ওয়েলনেস কোচ নন, আমি আমার বুক আপনারা দেখতে পাবেন অ্যামাজন, ফ্লিপকার্ট এবং সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে, যেখানে ডেমোলিশ ইওর অবস্টাকেল অত্যন্ত পাওয়ারফুল একটা বই। সুতরাং আমি একজন অথার এবং আমি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার। অনেক সায়েন্স নিয়ে, সায়েন্স অফ মাইন্ড নিয়ে পড়াশুনো করেছি, নিউরো লিঙ্গুইস্টিক সায়েন্স নিয়ে পড়াশুনো করেছি, কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়াশুনো করেছি। তো সবকিছু মিলিয়ে আমি দেখেছি যে এই সায়েন্সের পাওয়ার কতটা, লাইফকে কিভাবে চেঞ্জ করতে পারে। তাই আপনাদের সামনে আমার এই সেশন নিয়ে আসা এবং আপনাদের জীবনে ভ্যালু অ্যাড করা। আর এই যে সেশন, এই সেশনে বেসিক্যালি আমরা কি জানবো প্রথমে একটু জেনে নিই, যাতে আপনাদের সুবিধে হয়। তার জন্য আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাতে চাই যে আমি এক্স্যাক্টলি আপনাদের সাথে কি শেয়ার করবো এই 3 দিনে। দেখুন, প্রথম দিন আমরা জানবো যে অ্যাকচুয়ালি কেন 2% মানুষ সফল হন বা ম্যাক্সিমাম মানুষ কেন নিজের সমস্যা থেকে বেরোতে পারেন না। এটা হলো প্রথম আলোচনা আমরা। আপনি কিভাবে নিজেকে 2% স্তরে নিয়ে যেতে পারেন বা আপনি যে পারেন তা জানতে পারবেন আজকের সেশনে, প্রথম দিনের সেশনে। আপনি জানতে পারবেন যে আভ্যন্তরীণ শক্তি কি এবং তাকে উপলব্ধি করা, আপনার মন এবং মস্তিষ্কের মধ্যে পার্থক্য কি সেটা জানতে পারবেন। জানতে পারবেন কিভাবে আপনার অবচেতন মনের সীমাহীন শক্তিকে ব্যবহার করতে পারেন। এবং সেটা বোঝার জন্য একটা অত্যন্ত পাওয়ারফুল মডেল আপনাদের সাথে শেয়ার করব আজকে। আর শক্তিশালী একটা কৌশল
ছোট্ট কৌশল শেয়ার করব, অর্থাৎ একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো প্রথম দিন। দ্বিতীয় দিনে আপনারা যেটা পাবেন সেটা হলো আপনার মন রিপ্রোগ্রামিং করার বিশ্বের সর্বশ্রেষ্ঠ মডেল আমি শেয়ার করব। সর্বশ্রেষ্ঠ মডেল যাকে বলা হয় সেই মডেল আমি শেয়ার করব আমাদের মানসিকতা সম্পর্কে, সেই সম্পর্কে বুঝতে পারা এবং মানসিকতা কি ভূমিকা নেয় আমাদের জীবনে সেই সম্বন্ধে আমি শেয়ার করব মনের অবস্থা কি করে বোঝা যায়, যে আমাদের যে মনের অবস্থা অর্থাৎ স্টেট অফ মাইন্ড সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং সেটাকে বুঝতে পারা, কিভাবে আপনি আপনার জীবনের ফলাফল রেজাল্ট পরিবর্তন করতে পারেন সেই সম্বন্ধে আমি ডিসকাস করব। এবং ডিসকাস করব জীবনের প্রতিবন্ধকতার 7টি কারণ, গুরুত্বপূর্ণ 7টি কারণ আমি আপনাদের সাথে ডিসকাস করব। আর একটা ছোট্ট শক্তিশালী কৌশল আপনাদের সাথে শেয়ার করব। আর তৃতীয় দিনে আপনারা জানতে পারবেন মানসিকতা সম্পর্কে একটা মহান উপলব্ধি, মানে মানসিকতা সম্পর্কে আমরা দ্বিতীয় দিনে কিছুটা জানবো, কিন্তু মানসিকতা আসলে যেটা মাইন্ডসেট বলা হয়, সাধারণ ভাষায় যাকে পয়েন্ট অফ ভিউ বলা হয়, সেই মাইন্ডসেট নিয়ে আমি বিশদে আলোচনা করব। আর আপনার বাস্তব সম্পর্কে বোঝা, যে আপনার অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কি, সেখানে প্রবলেম কি হচ্ছে, সেই প্রবলেম থেকে বেরোতে গেলে কি করতে হবে বা সেই সম্পর্কে বোঝা, এবং কিভাবে আপনার আপনার যে মানসিক বাধা যেটাকে বলা হয় মেন্টাল ব্যারিয়ার, সেই মেন্টাল ব্যারিয়ার কিভাবে অতিক্রম করতে পারেন সেই সম্বন্ধে আমি ডিসকাস করব। আর নিজের আভ্যন্তরীণ শক্তিকে কিভাবে বিকাশ করা যায় সেই সম্বন্ধে বিশদে আলোচনা করব। তো এই হলো আমাদের 3 দিনের জার্নি। আর এই 3 দিনের জার্নিতে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আমি যে কথাটা বললাম, অ্যাকচুয়াল 2 থেকে 3% মানুষ এই পৃথিবীতে সফল কেন, বা এই 2 থেকে 3% মানুষের জীবনে কি কোনো বাধা প্রতিবন্ধকতা নেই, আর যদি থাকে সেগুলোকে তারা ওভারকাম করেই বা কি করে, তাদের মধ্যে কি আছে যে তার দ্বারা সেগুলোকে ওভারকাম করে। আমরা কেন জীবনের যে মেন্টাল ব্যারিয়ার সেগুলোকে কেন ওভারকাম করতে পারি না, কেন আমরা স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটিতে চলে যাই, সেখান থেকে বেরোতে পারি না দীর্ঘদিন মেডিসিন নেওয়ার পরও, কেন এমনটা হয়? এর কি সত্যি মেডিসিন আছে? অনেকের মনে সন্দেহ জাগে। 12, 14 বছর, 15 বছর, 20 বছর ধরে মেডিসিন নেওয়ার পরও যখন বেরোতে পারেন না, তখন সত্যি সন্দেহ জাগে যে স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওসিডি এগুলো থেকে কি বেরোনোর জন্য মেডিসিন আছে? তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি বিশদে আলোচনা করব। আর প্রথমেই আমি আলোচনা করি যে দেখুন, এই যে আমি প্রথমে বললাম যে 2 থেকে 3% মানুষ এই পৃথিবীতে সফল হন, তারা তাদের বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করে সফলতার শীর্ষে উঠতে পারেন। বাকি 97 থেকে 98% মানুষ সেটা পারেন না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ কি তাদের ব্রেন? আপনাদের হয়তো অনেকেই মনে করেন যে হ্যাঁ, ব্রেন এর জন্য দায়ী, কিন্তু না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের প্রত্যেকের ব্রেন অলমোস্ট সেম। একজন ডাক্তার বলুন, একজন ইঞ্জিনিয়ার বলুন, একজন সায়েন্টিস্ট বলুন, বা বিল গেটস বলুন, আমাদের প্রত্যেকের ব্রেনে অলমোস্ট 86 বিলিয়ন নিউরনস আছে, অর্থাৎ আমাদের ব্রেনের নিউরোলজি অলমোস্ট সেম। তা সত্ত্বেও কেন ডিফারেন্স হয়? আমরা সবাই ভাবি যে এটা ব্রেনের জন্য হয়। না, ব্রেনের জন্য নয়। অনেকেই ভাবতে পারেন যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেটাও নয়, তারও আমি অনেক উদাহরণ দেবো। যাই হোক, তো আসলে ব্রেন না, এর পিছনে একটা জিনিস আছে। সেই জিনিসটা হলো আমাদের মাইন্ড, আমাদের মন। দেখুন, ব্রেন হলো একটা হার্ডওয়্যার সিস্টেম। যেমন আপনার হাতে একটা মোবাইল আছে বা আপনার ল্যাপটপ, কম্পিউটার, তাতে একটা হার্ডওয়্যার সিস্টেম আছে। আর সেই হার্ডওয়্যার সিস্টেমকে পরিচালনা করার জন্য অবশ্যই একটা সফটওয়্যার লাগে। ধরুন আপনার হাতের যে মোবাইলটি আছে, আপনারা, আচ্ছা আমি প্রশ্ন করলে আপনারা চ্যাট বক্সে ইয়েস, নো, আই দিয়ে অ্যান্সার দিতে পারেন। ওকে? তো
আপনারা বলুন, আপনার হাতে যে মোবাইলটা আছে, সাপোজ এই মোবাইলটা সবচেয়ে আপগ্রেডেড ভার্সন আপনাকে দেওয়া হবে, সবচেয়ে আপগ্রেডেড ভার্সন, i15 বা i16 যাই আছে, আপগ্রেডেড ভার্সন আপনাদের হাতে তুলে দেওয়া হবে। তো এই মোবাইলটা উইদাউট সফটওয়্যার, কোনো সফটওয়্যার ছাড়া এই মোবাইলটা কি রান করতে পারে? ইয়েস অর নো? গ্রেট। না, এই সফটওয়্যার, এই হার্ডওয়্যার সিস্টেম রান করতে পারে না, যতই আপগ্রেডেড ভার্সনের হার্ডওয়্যার সিস্টেম হোক না কেন, এটা রান করতে পারে না। আচ্ছা, এবার আমাকে বলুন, এই যে সফটওয়্যার ইনস্টল করলেন, ধরুন হার্ডওয়্যারটাকে, আপনার কাছে আপগ্রেডেড ভার্সনের হার্ডওয়্যার সিস্টেম আছে, কিন্তু আপনি তাতে কি করলেন, একটা ব্যাকডেটেড সফটওয়্যার ইনস্টল করলেন, তাতে কি ঠিকঠাক রান করবে আপনার যে সফটওয়্যার? ইয়েস অর নো? আমি বলেছি ঠিকঠাক রান করবে কিনা? না। এক্স্যাক্টলি। মঞ্জুলা বলছেন যে না, আরো অনেকেই বলছেন নো, গৌতম আহ, জি বলছেন না, সুপ্রীতি জি বলছেন না। বাহ, গ্রেট। দেখুন, তাহলে কি একটা আপগ্রেডেড ভার্সন হার্ডওয়্যার সিস্টেমে একটা ব্যাকডেটেড সফটওয়্যার যদি ইনস্টল করা হয়, সেটা কখনো রান করবে না। আমার আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, যে আপনাদের ধরুন এই যে মোবাইল আপগ্রেডেড ভার্সনের হার্ডওয়্যার সিস্টেম তাতে ইনস্টল আছে, সিস্টেম আছে, এবং তাতে আপগ্রেডেড ভার্সন সফটওয়্যার সিস্টেম ইনস্টল করে দিলেন, একদম আপগ্রেডেড ভার্সন। আপনারা তো ইন্টারনেটের সাথে যুক্ত হনই, বিভিন্ন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন বা বিভিন্ন কাজ করেন। আচ্ছা, এবার বলুন, তাতে এই যে আপগ্রেডেড ভার্সনের সফটওয়্যারটি, এতে কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করলেন না, তাহলে এই সফটওয়্যারটা কি কিছুদিন বাদে ভালোভাবে রান করবে? ইয়েস অর নো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, না। এবার ভাবুন, আমাদের জীবনে কি সেরকম হচ্ছে না? আমাদের একটা অত্যন্ত শক্তিশালী ব্রেন আছে, মানে এই দশকের শ্রেষ্ঠ ব্রেন নিয়ে আমরা জন্মেছি, যেখানে অলমোস্ট 86 বিলিয়ন নিউরনস আমাদের ব্রেনে আছে। খুব শক্তিশালী ব্রেন, আপগ্রেডেড ভার্সনের ব্রেন আছে। কিন্তু এই ব্রেনকে রান করার জন্য যে সফটওয়্যারটি ইনস্টল আছে, অর্থাৎ মাইন্ড, সেই মাইন্ড আমরা কি আপগ্রেড করি? আপগ্রেড করি না। সেই মাইন্ডে প্রতিনিয়ত আমরা যে সার্কামস্ট্যান্সে আছি, যে পরিবেশ পরিস্থিতিতে আছি, সেখান থেকে প্রত্যেক মুহূর্তে প্রচুর নেগেটিভিটি ঢুকছে, নেগেটিভ ভাইরাস আমাদের মনে ঢুকছে। তো সেই ভাইরাস প্রোটেকশনের জন্য আমরা কি কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করেছি আমাদের মাইন্ডে? আমরা কি ইয়েস অর নো করেছি কি? No, no, no. এক্স্যাক্টলি। আচ্ছা, মিউটই থাকবেন, ওকে, আপনারা ইয়েতে চ্যাট বক্সে অ্যান্সার দেবেন, তাতে সুবিধা হবে। গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ পূর্ণজি। যাই হোক, দেখুন, তাহলে কি আমরা এই যে হার্ডওয়্যার সিস্টেম, জাস্ট এ মিনিট, আমাদের যে হার্ডওয়্যার সিস্টেম আছে, সেই হার্ডওয়্যার সিস্টেমে আমাদের একটা সফটওয়্যার আছে মাইন্ড, সেই সম্বন্ধে আমরা জানি না, আমরা মনকে গুরুত্ব দিই না। আমাদের মন খারাপ হলো, কাউকে বোঝাতে পারি না, মনটা খারাপ বললাম, কিন্তু কিরকম ফিলিংস হচ্ছে এই ফিলিংস কাউকে বোঝানো যায় না, কাউকে বোঝানো যায় না। কাউকে বললেও, শেয়ার করলেও সামান্যখানি সিম্প্যাথি হয়তো আমরা পেতে পারি, কিন্তু এক্স্যাক্টলি আমাদের মনে কি চলছে, একজন স্ট্রেস ডিপ্রেশনে থাকলে, ওসিডিতে যিনি ভুগছেন, তার মনের ভেতর কি চলছে, যাকে তার প্রেমিক বা প্রেমিকা ছেড়ে চলে গেছেন, তার মনের ভেতর কি চলছে, যার ফাইন্যান্সিয়াল স্ট্রাগলের মধ্যে আছেন যিনি, তিনি কি ডিপ্রেশনে আছেন, কোন স্ট্রেসে আছেন, যিনি বসের কাছে বকা খেয়ে এসছেন, তিনি কি পরিস্থিতিতে আছেন, আমরা কেউ বুঝতে পারি? কেউ বুঝতে পারি না। হ্যাঁ, হয়তো সামান্য বুঝতে পারি, কিন্তু এক্স্যাক্টলি কি মনে চলছে এটা কিন্তু বুঝতে পারি না।
তো আমাদের যখন এত শক্তিশালী মাইন্ড আছে, এত শক্তিশালী ব্রেন আছে, আর তাকে রান করার জন্য একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার সম্বন্ধে জানি না, তো বুঝবো কি করে আমরা যে অ্যাকচুয়ালি মনে কি চলছে, বা এই মনেকে কিভাবে আমরা ঠিকঠাক রাখতে পারি। এই যে প্রতিনিয়ত আমরা যে নেগেটিভ বোম্বার্ডমেন্টের মধ্যে আছি, একটা নিউজ চ্যানেল খুললে, একটা নিউজ পেপার পড়লে, অথবা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক মুহূর্তে প্রচুর প্রচুর নেগেটিভ নেগেটিভ ভাইরাস আমাদের মনে ঢুকছে। এই নেগেটিভ ভাইরাসগুলো থেকে আমরা কিভাবে বেরোতে পারি? এই নেগেটিভ ভাইরাসগুলোকে আমরা বন্ধ করতে পারি কি করে? আর যদি না বন্ধ করি, তাহলে তো আমাদের জীবনে স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, অর্থাৎ আমাদের যে লাইফের 5টা এরিয়া, হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ অ্যান্ড রিলেশনশিপ এবং হ্যাপিনেস, এই 5টা এরিয়ার একটাও থাকবে? ইয়েস অর নো? আমাদের গ্রো হবে? না। তো আমরা কি করছি? আমাদেরকে অত্যন্ত পাওয়ারফুল একটা ইউনিভার্স, আমাদেরকে অত্যন্ত শক্তিশালী একটা ব্রেন দিয়েছেন, কিন্তু সেই ব্রেনটাকে রান করার জন্য তিনি এতে একটা সফটওয়্যার ইনস্টল করে পাঠিয়েছেন, যে সফটওয়্যারটা সম্বন্ধে আমাদের কনভেনশনাল এডুকেশনাল সিস্টেমে আমরা কিচ্ছু জানি না, পড়তে পারি না। তাহলে বলুন, আমরা যদি এর সম্বন্ধে কিছু না জানি, একে আপগ্রেড করে না চলি, এতে অ্যান্টিভাইরাস ইনস্টল না করি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে কি করে? আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা গল্প বলছি, গল্প নয়, রিয়েল লাইফ কাহিনী আপনাদেরকে বলছি। আপনারা হয়তো অনেকেই চেনেন, ছবি দেখলে অনেকেই চিনতে পারেন। তো আমি স্ক্রিন শেয়ার করি, ওই জন্য আপনাদেরকে বলছি। আচ্ছা, তার আগে আমি বলে নিই যে আমাদের মাইন্ড এবং ব্রেনের পার্থক্য কি। আমি তো বললাম যে একটা হার্ডওয়্যার সিস্টেম, একটা সফটওয়্যার সিস্টেম। এখানে আরেকটু বিশদে আমাদের জানা দরকার যে ব্রেন এবং মাইন্ডের অ্যাকচুয়াল তফাৎ কি। দেখুন, ব্রেন হলো কি আমাদের ফিজিক্যাল অর্গান, ফিজিক্যাল অর্গান, যার ফিজিক্যাল একটা মানে কি বলবো, তার একটা শেপ আছে। তাকে আমরা দেখতে পাই, তাকে টাচ করতে পারি, তাকে ছুতে পারি, তার অপারেশন করা যায়। আমাদের ব্রেনে যদি একটা আঘাত লাগে, কোনো ব্লাড ক্লগড হয়, সেটাকে অপারেশন করে কিছু একটা ব্যবস্থা নেওয়া যায়। নেক্সট হলো এই ব্রেন, এতে বেশ কিছু নিউরনস আছে, ব্লাড ভেসেলস আছে, এতে ফ্যাট আছে। এই সব কিছু নিয়ে একটা নির্দিষ্ট আকারে এটা আমাদের, এই যে স্কাল আছে, অর্থাৎ আমাদের যে আহ, মাথার খুলি আছে, তার মধ্যে এই ব্রেন অবস্থিত। অর্থাৎ অর্থাৎ কি, তার নির্দিষ্ট অবস্থান আছে, তার আকার আছে, তার ফিজিক্যাল মানে ফিজিক্যাল অর্গান, অর্থাৎ তার কোনো রূপ আছে, আর তাকে টাচ করা যায়। তাতে ব্লাড ভেসেলস আছে, বেশ কিছু নিউরনস আছে, বললাম 86 বিলিয়ন অলমোস্ট নিউরনস আছে, ফ্যাট আছে, এই সব কিছু নিয়ে তৈরি। কিন্তু মাইন্ড, মাইন্ড ইনট্যাঞ্জিবল, অর্থাৎ তার কোনো বাস্তব রূপ নেই, যে সেটা একটা গোল, চ্যাপ্টা, সার্কুলার, তার কোনো রূপ নেই। দ্বিতীয়ত, তাকে টাচ করা যায় না, তাকে দেখা যায় না। আমরা জানি না এক্স্যাক্টলি আমাদের মাইন্ড কোথায় আছে। তাকে টাচও করা যায় না, তাকে দেখাও যায় না। সেরকম আমাদের মাইন্ড, এই যে ব্লাড ভেসেল, তার মানে যেহেতু তার কোনো রূপ নেই, তাকে যেহেতু দেখতে পায় না, সেই জন্য তাকে আমরা অ্যাভয়েড করে চলি, তাকে গুরুত্ব দিই না। আর তখনই আমাদের জীবনে চ্যালেঞ্জেস গুলো আসে। তো এই যে মাইন্ড, এই মাইন্ড কত পাওয়ারফুল সেটা বোঝাতে গেলে আমি একে বলি যে মাইন্ড এত পাওয়ারফুল, এ চাইলে আপনার জীবনকে স্বর্গে পরিণত করতে পারে, আবার এ চাইলে আপনার জীবনকে নরকে পরিণত করতে পারে। মাইন্ড এত পাওয়ারফুল, আর আমরা তার সম্বন্ধেই কোনো কিছু জানতে পারি না। আপনাদেরকে এই নিয়ে একটা স্টোরি শোনাচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, হাওয়ার্ড হিউজ। হাওয়ার্ড হিউজ সম্বন্ধে অনেকেই শুনেছেন। যাই হোক, এই হাওয়ার্ড হিউজ, ইনি কে ছিলেন অ্যাকচুয়ালি?
হাওয়ার্ড হিউজ ছিলেন আমেরিকান ইতিহাসের অন্যতম সেরা বিজনেসম্যান, বিলিয়নিয়ার, সেরা বিজনেসম্যান, বিলিয়নিয়ার। তিনি হলিউডের অন্যতম সেরা নায়ক ছিলেন, যার জন্য ওই হলিউডের সেই সময়কার যত নায়িকা তার সাথে ডেটিং এ যাওয়ার জন্য পাগল হয়ে যেতেন। তার নিজস্ব মানে দ্বীপ বলে না, দ্বীপ ছিল। সম্পত্তির কোনো অভাব ছিল না, তার তার কাছে এমন কোনো সম্পদ ছিল না, মানে যেটা ছিল না। তো এই হাওয়ার্ড হিউজের কি হয়, অল্প বয়সে একটা সামান্য একটা ভয় তার মধ্যে ঢুকে যায়। আর সেই ভয়টা হলো একটা ভাইরাসের ভয়, যে ভাইরাস আমাকে অ্যাটাক করতে পারে, আমি মারা যেতে পারি। আর এই ভয়ে হাওয়ার্ড হিউজ কি করেন, নিজেকে কোয়ারেন্টাইন করে নেয়, অর্থাৎ তার যে সেপারেট দ্বীপ ছিল, সেখানে যে তার হাউস ছিল, ঘর ছিল, সেখানে তিনি নিজেকে একা বন্দি করে নেন। 6-7 জন তার অনুচরকে, প্রিয় অনুচরকে রাখেন এবং তাদের জন্য নিয়ম তৈরি করে দেন যে তারা সেই রুমে যখন ঢুকবেন তখন জামা কাপড় জ্বালিয়ে নূতন জামা কাপড় পরে ঢুকবেন এবং বেরিয়ে এসে আবার সেই জামা কাপড় জ্বালিয়ে দেবেন। তার রুমের প্রত্যেকটা জিনিস সব সময় স্যানিটাইজ করা হতো, সব সময়। মানে এরকম নয়, প্রত্যেক মিনিটে বলতে পারেন, ঘন্টায় বলতে পারেন, স্যানিটাইজ করা হতো। আর তিনি তো সবসময় নিজেকে নিট অ্যান্ড ক্লিন রাখতেন। আর হাইজেনিক খাবার সবসময় তার কাছে পৌঁছতো। তো এই পরবর্তীকালে এই ছোট্ট ভয় হাওয়ার্ড হিউজের জীবনকে নরকে পরিণত করেছিল। তিনি জীবনে যা কিছু অর্জন করেছিলেন, নেম ফেম, সম্পদ, সবকিছু চলে যায়। তিনি পথের একরকম ভিখারি হয়ে যান। আমেরিকান গভর্নমেন্ট তার এগেনস্টে কেস করেন এবং তাকে জেলেও যেতে হয়। তার সমস্ত সম্পত্তি ক্রোক করে নেয় এবং তিনি অল্প বয়সে মারাও যান। তো দেখুন, একটা ছোট্ট ভয় কোথায় প্রবেশ করেছে, তার মনে, অন্য কোথাও নয়। আর সেই ভয়, যিনি অন্যতম সেরা বিজনেসম্যান, অন্যতম সেরা ধনী ব্যক্তি বিশ্বের, তার জীবনকে নরকে পরিণত করেছিল। তাহলে ভাবুন, প্রত্যেক নিয়ত এরকম কত নেগেটিভিটি আমাদের মনে ঢুকছে। আমরা যে নেগেটিভ বোম্বার্ডমেন্টে আছি, যে নেগেটিভ জিনিসগুলোকে আমরা দেখছি, শুনছি, জানছি, তো সেগুলো আমাদের জীবনকে নরকে পরিণত করছে না? তার জন্য আমরা স্ট্রেসফুল সিচুয়েশনে যাচ্ছি না? তার জন্য আমরা আমাদের যে ডিপ্রেশন, অ্যাংজাইটি শুরু হচ্ছে না? হচ্ছে কি না? ইয়েস অর নো? Yes, yes, yes. এক্স্যাক্টলি। গ্রেট। তো দেখুন, তাহলে কি, এই যে আমাদের এত পাওয়ারফুল মাইন্ড, সেই মাইন্ড সম্বন্ধে আমরা আজকে জানতে এসেছি এই জায়গাতে। এবং সেই জানা খালি নয়, আমাদের জীবনকে ভালো করতে এসেছি, একটা অন্যতম সেরা জীবনযাপন করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমি ওই জন্যই আপনাদেরকে বললাম, এই সময় দেখুন, আপনারা যখন এখানে নিজেদের টাইম ইনভেস্ট করছেন, অন্যরা তাদের, কেউ হয়তো আড্ডা দিচ্ছেন, কেউ টিভি দেখে সময় কাটাচ্ছেন বা অন্য কোনো কিছু করছেন, কিন্তু আপনাদের জীবনের ভ্যালুয়েবল টাইম আপনারা ইনভেস্ট করছেন এখানে। কেন? নিজের জীবনকে ভালো করার জন্য, নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য। হ্যালো, প্লিজ মিউট করে নেবেন। ওকে, কাইন্ডলি যদি কারো আনমিউট হয়ে যায়, প্লিজ মিউট করে নেবেন, যাতে সেশনে ডিস্টার্ব ফিল না হয়। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তো দেখুন, তাহলে আমাদেরকে কি করতে হবে, সেই মাইন্ড সম্বন্ধে জানতে হবে, সেই মাইন্ড সম্বন্ধে আমাদেরকে বুঝতে হবে। তো সেই মাইন্ড সম্বন্ধে জানবো এবার আমরা, আমাদের মাইন্ড কিভাবে কাজ করে। আমি আবার একবার স্ক্রিন শেয়ার করব আপনাদের সাথে, যাতে বুঝতে সুবিধে হয়। তো আমাদের মাইন্ড তিনটে লেভেলে কাজ করে, তিনটে লেভেলে।
হ্যাঁ, আপনারা যদি সাইকোলজি দেখেন বা অন্যান্য বই পড়ে থাকেন, সেখানে বলে মাইন্ড তিন ধরনের মাইন্ড। মাইন্ড তিন ধরনের অ্যাকচুয়ালি নয়, মাইন্ড হলো তিনটে লেভেলে মাইন্ড কাজ করে, কিন্তু একসাথে কাজ করে। তিনটে লেভেলে একসাথে কাজ করে। তার মধ্যে প্রথম লেভেলটা হলো কনসাস মাইন্ড, সচেতন মন। এই যে আপনারা এখন এই মুহূর্তে এই সেশন অ্যাটেন্ড করছেন এবং আমাকে শুনছেন, আপনাদের ধ্যান আমার প্রতি। আপনারা আমাকে দেখছেন, আমার কথা শুনছেন বা স্ক্রিন দেখছেন। তো আপনাদের ধ্যান এখানে, অর্থাৎ আপনাদের সচেতনতা, আপনাদের কনসাসনেস এই মুহূর্তে এখানে। আর এটাই হলো কনসাস লেভেলের মাইন্ড। অর্থাৎ আমরা যখন যে মুহূর্তে যেটা করছি, যেখানে আমাদের ফোকাস, সেই লেভেলের মাইন্ডটাই হচ্ছে কনসাস লেভেলের মাইন্ড। আর এই মুহূর্তেই কিন্তু আরো অনেক কিছু ঘটছে আপনাদের সাথে। আপনারা যেখানে বসে আছেন, একটা নির্দিষ্ট জায়গাতে, নির্দিষ্ট পোশ্চারে, গেস্টারে বসে আছেন। আপনাদের পায়ের পাতা বা বুড়ো আঙুলটা অথবা পা কোথাও একটা টাচ করে আছে। এতক্ষণ খেয়াল ছিল না, আমি যখন বললাম খেয়াল পড়লো। ব্যাকগ্রাউন্ডে এই রিপোর্ট আপনাদের মাইন্ডের কাছে, আপনাদের ব্রেনের কাছে যাচ্ছে, এবং আপনাদের বডি টেম্পারেচার একটা নিচ্ছে। আপনারা যেখানে আছেন সেখানকার যে টেম্পারেচার, সেই টেম্পারেচার আপনাদের মাইন্ডের কাছে আছে, তার রিপোর্ট আপনাদের কাছে, ব্রেনের কাছে আছে। তো এই যে লেভেলের আপনার শ্বাস প্রশ্বাস চলছে, ব্রিদিং প্যাটার্ন চলছে, আপনার ব্লাড সার্কুলেশন চলছে, আপনার ডাইজেশন সিস্টেম চলছে, সেখানে আপনাদেরকে সচেতন এফোর্ট দিতে হচ্ছে না। আপনাদের সচেতনতা সেখানে নেই, অর্থাৎ আপনাদের কনসাসনেস নেই। আর এই যে লেভেলে মাইন্ড কাজ করছে, এটাকে বলা হচ্ছে সাবকনসাস লেভেলের মাইন্ড, অর্থাৎ অবচেতন মন, যার চেতনা এবং অচেতন, চেতন এবং অচেতনের মাঝখানে হচ্ছে অবচেতন মন। কিছুটা চেতনা আছে, কিছুটা অচেতন। আমি একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনাদের প্রত্যেকের কাছে মোবাইল বা ল্যাপটপ আছে, আপনারা জানেন। আপনাদের মোবাইলে যে অ্যাক্টিভ স্ক্রিন, যখন যেটা করছেন, মেবি একটা সোশ্যাল মিডিয়া অন করেছেন অথবা কোনো কিছু অন করেছেন, বা এখন এই মুহূর্তে দেখছেন অ্যাক্টিভ স্ক্রিনে। তো এটা হলো আপনাদের অ্যাক্টিভ স্ক্রিন। আর এই অ্যাক্টিভ স্ক্রিনটাকে আমাদের কনসাস মাইন্ডের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ এই মুহূর্তে যেটা চলছে সেটা হলো কনসাস লেভেলের মাইন্ড। কিন্তু ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কিছু চলছে। হয়তো আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে, অথবা ফেসবুক বা অন্যান্য কোনো সফটওয়্যার রান করছে, সেটা কিন্তু অ্যাক্টিভ স্ক্রিনে নেই, ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। ঠিক সেরকম আমাদের সাবকনসাস লেভেলের মাইন্ড অ্যাক্টিভ স্ক্রিনে নেই, অর্থাৎ কনসাসনেসের মধ্যে নেই, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করে চলেছে। সে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, যেগুলো আমরা অ্যাওয়্যার নই। আর আপনার মোবাইলে একটা চিপস আছে, মেমোরি কার্ড আছে, তাতে বেশ কিছুদিন আগে কোথাও বেড়াতে গেছিলেন, বা আপনার কোনো ভালো মুহূর্তের ছবি তোলা আছে। যখন চাইবেন আপনি অ্যাক্টিভ স্ক্রিনে সেটাকে নিয়ে আসতে পারবেন। এখনই চাইলে এখনই অ্যাক্টিভ স্ক্রিনে নিয়ে আসতে পারবেন। এরকম বহু মেমোরি স্টোর হয়ে আছে। ঠিক সেরকম আমাদের মাইন্ডে বহু মেমোরি স্টোর হয়ে আছে, আর সেই স্টোরেজ এরিয়াটা, সেই মেমোরি কার্ডটাকে বলা হয় আনকনসাস লেভেলের মাইন্ড, অচেতন মন। ছোটবেলা থেকে বা বহু ঘটনা, আমাদের কলেজ লাইফ, স্কুল লাইফের বহু ঘটনা আমাদের Hola, স্টোর হয়ে আছে, hola. স্টোর হয়ে আছে। তো এই এই স্টোর থেকে আমরা যখনই চাইবো আমাদের কনসাস লেভেলে সেইগুলোকে আনতে পারবো, আমাদের মেমোরি গুলোকে। আর এই মেমোরি গুলো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ডিস্টার্ব করে আমাদেরকে। কেন? সেখানে এই যে ভাইরাস গুলো প্রবেশ করে আছে, সেই ভাইরাস গুলো ডিস্টার্ব করে। সেই ভাইরাস গুলো আমাদের স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি এই সবের মূল কারণ হয়ে ওঠে। তো এই তিন লেভেলে মাইন্ড কাজ করে।
তাহলে কি বললাম, কনসাস লেভেলের মাইন্ড, সচেতন ভাবে বা যেখানে আপনার ফোকাস, যেখানে আপনার অ্যাওয়ারনেস, সেই যে লেভেলের মাইন্ড কাজ করছে সেটা হচ্ছে আমাদের কনসাস লেভেলের মাইন্ড। ব্যাকগ্রাউন্ডে যে মাইন্ড কাজ করছে, অর্থাৎ এই মুহূর্তেই আপনার ব্রিদিং প্যাটার্ন চলছে, আপনার ডাইজেশন সিস্টেম চলছে, আপনার ব্লাড সার্কুলেশন চলছে, আপনার বডি টেম্পারেচার নিচ্ছে এবং সেটা ব্রেনের কাছে রিপোর্ট পাঠাচ্ছে। সেই সব যে ব্যাকগ্রাউন্ডে কাজ করছে এটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস লেভেলের মাইন্ড। এবং নেক্সট লেভেল হচ্ছে আমাদের আনকনসিয়াস লেভেলের মাইন্ড, যেটা অ্যাকচুয়ালি মেমোরি কার্ড, মেমোরি ব্যাগেজ হিসেবে কাজ করে, যেখানে বহু মেমোরি আমাদের স্টোর হয়ে আছে। সেই মেমোরি চাইলেই আমরা কনসাস লেভেলে তুলে আনতে পারি, অ্যাক্টিভ স্ক্রিনে নিয়ে আসতে পারি এবং আমরা সেটাকে দেখতে পাই। যেমন এখনই আমি যদি বলি যে ধরুন এই 1-1.5 মাস আগে বা গত বছর আপনি একটু ভাবুন তো যে কোথায় পিকনিক করেছেন। দেখুন আপনার মাইন্ডের পিকনিক মধ্যে, হচ্ছে কত ওর গ্রামে, ওর গ্রামে পিকনিক। আপনার মাইন্ডের মধ্যে সেটা এলো সাথে সাথে। তো কেন এলো? কারণ আপনার মেমোরিতে আছে সেটা, তাই সেটা সঙ্গে সঙ্গে আপনার অ্যাক্টিভ স্ক্রিনে, কনসাসনেসের মধ্যে, মেন্টাল স্ক্রিনে আপনার অ্যাপিয়ার হলো, দেখতে পেলেন। তো আনকনসিয়াস লেভেলের মাইন্ড হচ্ছে সেই মেমোরি ব্যাগে, যেখানে আমাদের মেমোরি গুলো স্টোর হয়ে আছে, আমরা চাইলে সেটাকে আবার আমাদের অ্যাক্টিভ স্ক্রিনে নিয়ে এসে দেখতে পারি এবং যখনই আমাদের কনসাসনেস চলে যায় আবার সেখানে গিয়ে স্টোর হয়। এই হলো 3টে লেভেলের মাইন্ড, যেটা আমাদের ব্রেনকে অ্যাক্টিভ করে বা ব্রেনকে রেসপন্স দেয়। এই মুহূর্তেই ধরুন আপনার, আপনি যেভাবে বসে আছেন সেখানে কোথাও আপনার শরীরে যদি একটা মশা কামড়ায়, অটোমেটিক আপনার সেখান থেকে রেসপন্স ব্রেনে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনি, আপনার ব্রেন আপনাকে ইনস্ট্রাকশন দেবে তার এক কিছু করার জন্য, মেবি তাড়িয়ে দেওয়ার জন্য বা মারার জন্য। এটা কোথা থেকে আসছে? কারণ সাথে সাথে আপনার কনসাসনেস সেখানে গেল এবং আপনার রিপোর্ট, আপনার যে ব্রেন সেখানে রিপোর্ট গেল, সঙ্গে সঙ্গে তার রেসপন্সও আপনার মাইন্ডের মাধ্যমে সেখানে গেল। তো এইভাবে আমাদের ব্রেন এবং মাইন্ড দুটো কাজ করে এবং আমাদের মাইন্ড 3টে লেভেলে কাজ করে। এবার আসছি, সরি, এবার আসছি এই মাইন্ডকে, এই যে 3টে লেভেলের মাইন্ড, এই 3টে লেভেলের মাইন্ড অ্যাকচুয়ালি তাদের পাওয়ার ডিস্ট্রিবিউশনটা কি, কিভাবে পাওয়ার এক্স্যাক্টলি আমাদের মাইন্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন হিসেবে তাকে ভাগ করা যায়। অ্যাকচুয়ালি আমাদের কনসাস লেভেলের মাইন্ডের শক্তি মাত্র 10%, 10%। মানে আমরা সারা দিনে যা কিছু করি বা সারা জীবনে যা কিছু করি তার 10% রেসপন্সিবিলিটি আমাদের কনসাস মাইন্ড নেয়, সচেতন ভাবে আমরা করি। বাকি সমস্ত রেসপন্সিবিলিটি, অলমোস্ট 90% রেসপন্সিবিলিটি আমাদের সাবকনসাস এবং আনকনসাস মাইন্ড নেয়। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত যা কিছু আমরা করি, ঘুম থেকে ওঠাটাও ইভেন, এটা আমাদের সাবকনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ড রেসপন্সিবিলিটি নেয়। এখানে সাবকনসিয়াস এবং আনকনসিয়াস মাইন্ডকে আমি একটা মাইন্ড হিসেবে, সায়েন্স অফ মাইন্ডে একটা মাইন্ড হিসেবে আইদার আনকনসিয়াস মাইন্ড বলা হয় অথবা সাবকনসিয়াস মাইন্ড। তো দেখুন তাহলে কি কনসাসলি আমরা কেবলমাত্র 10% রেসপন্সিবিলিটি নিতে পারি কোন কাজ করার, আর বাকি রেসপন্সিবিলিটি নেয় আমাদের সাবকনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ড। তো আমরা আমাদের এই যে 90% যাদের রেসপন্সিবিলিটি, তাদের পোটেনশিয়ালকে আমরা রিয়েলাইজ করতে পারি না, তাই আমরা তাদেরকে ব্যবহার করতে পারি না। আমরা সচেতন ভাবে বেশিরভাগ জিনিস করার চেষ্টা করি কিন্তু আদৌ তা করতে পারি না। খুব সিম্পল উদাহরণের আমি যদি দিই, দেখবেন যে ধরুন প্রথম প্রথম আপনারা বাইক শিখছেন বা কার চালানো শিখছেন, তো তখন আপনাদেরকে কি করতে হয়, সেখানে আপনাদের পুরো কনসাসনেস, সচেতনতা রাখতে হয় যে তাই তো ক্লাচ কিভাবে করব, ব্রেক কিভাবে করব, কিভাবে লুকিং গ্লাসে দেখবো, কিভাবে অ্যাক্সিলারেট দেবো, কিভাবে
গিয়ার চেঞ্জ করব, ইত্যাদি ইত্যাদি যা ফাংশন আছে সেগুলোর উপর কনসাসলি সচেতন ভাবে আপনাদেরকে ধ্যান রাখতে হয়। আর সেই কাজটা কত টাফ হয়ে দাঁড়ায়, মনে হয় যে কিভাবে এত কিছু হ্যান্ডেল করব। কিন্তু যারা বাইক, স্কুটি বা কার চালাতে জানেন, তাদেরকে যদি আমি বলি যে 50 কিলোমিটার আপনারা ঘুরে আসুন, এবং ঘুরে আসার পর জিজ্ঞেস করা হয় যে আচ্ছা বলুন তো কতবার ক্লাচ করেছেন, কতবার ব্রেক করেছেন, কতবার অ্যাক্সিলারেট করেছেন বা গিয়ার চেঞ্জ করেছেন, একজনও কিন্তু সঠিক বলতে পারবেন না। পারবেন? ইয়েস অর নো? যারা কার জানেন চালাতে, পারবেন না। কেন? তার কারণ হলো সেটা আমাদের আনকনসিয়াস লেভেলে বা সাবকনসিয়াস লেভেলে তার প্যাটার্ন তৈরি হয়ে গেছে, রেজিস্টার হয়ে গেছে। সেখানে আমাদের কোনো সচেতনতার প্রয়োজন হয় না, আর সেটাকে ইজিলি আমরা করতে পারি। তখন দেখবেন পিছনে একজন বসে আছেন, তার সাথে কোনো গল্প করতে করতে হলেও আপনারা আরামে বাইকটা চালিয়ে নেবেন বা কারটা চালিয়ে নেবেন। কেন? তার কারণটা হলো তার প্যাটার্ন আমাদের আনকনসিয়াস লেভেলে পড়ে আছে, অটোমেটিক সেই কাজটা আমরা করতে পারি। আর যখন কোনো কিছু আমাদের আনকনসিয়াস বা সাবকনসিয়াস লেভেলে প্যাটার্ন তৈরি হয়ে যায়, সেখানে আমাদের কনসিয়াস এফোর্টের দরকার হয় না, কোনো কনসিয়াস এফোর্টের দরকার হয় না, সচেতনতার দরকার হয় না। যেরকম প্রথম প্রথম কার চালানো বা বাইক চালানোয় যে মানে কি এত সব কি করে করব, সেই যে কনফিউশন শুরু হচ্ছিল বা শুরু হতো, সেটা দূর হয়ে যায়। সেরকম সব ক্ষেত্রেই আজকে ঘুম থেকে উঠে ভাবতে হয় না আপনাকে যে আরে ব্রাশটা নিতে হবে, পেস্ট লাগাতে হবে, ব্রাশ করতে হবে, এসব ভাবতে হয় না, অটোমেটিক হয়ে যায়। কেন? তার কারণ তার প্যাটার্ন আপনার আনকনসিয়াস মাইন্ডে আছে। আপনার যে ব্রিদিং চলছে, সেই ব্রিদিং যেদিন থেকে আপনি এই ইউনিভার্সে এসেছেন, এই পৃথিবীতে এসেছেন, সেদিন থেকে চলে আসছে। কিন্তু আমি যদি বলি আপনাদেরকে যে এই ব্রিদিং প্যাটার্ন ধ্যান দিয়ে করতে 2 থেকে 3 মিনিটের বেশি চালাতে পারবেন না। কেন পারবেন না? তার কারণ আমাদের কনসাস লেভেলের মাইন্ডের রেসপন্সিবিলিটি 10%, সে এত রেসপন্সিবিলিটি নিতে পারবে না, তাই বেশিক্ষণ চালাতে পারবেন না। এই যে ব্রিদিং প্যাটার্ন চলছে, এটা আনকনসিয়াসলি চলছে, তার একটা নির্দিষ্ট তালে, সবার ব্রিদিং প্যাটার্ন এক নয়। তো তার তালে আনকনসিয়াস লেভেলের যে প্যাটার্ন আছে সেই তালে চলে আসছে। তো কত, দেখুন কত রেসপন্সিবিলিটি নেয় আমাদের আনকনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ড। আর সে যখন এত রেসপন্সিবিলিটি নেয়, আমরা যদি কোনো প্যাটার্ন, কোনো ভালো বিহেভিয়ার, কোনো ভালো অভ্যেস আমরা গড়ে তুলি, তাহলে তার জন্য আমাদেরকে আর কনসাস এফোর্ট প্রয়োগ করতে হবে না, অটোমেটিক সেই কাজ আমরা করতে পারি যখনই আমাদের প্যাটার্ন তৈরি হয়ে যাবে। কিন্তু কনসাসলি করতে গেলে তখন মনে হবে আর সম্ভব নয়, সচেতন ভাবে সেটাকে করা সম্ভব নয়। তাই যেটা বলছিলাম যে কনসাস মাইন্ড মাত্র 10% রেসপন্সিবিলিটি নেয়, আর সাবকনসাস এবং আনকনসাস মাইন্ড নেয় 90% রেসপন্সিবিলিটি। এর জন্য খুব সুন্দর একটা মডেল আপনাদের সাথে শেয়ার করি। আপনারা জানেন বা টাইটানিক সম্বন্ধে, টাইটানিক জাহাজ সম্বন্ধে বা তার সিনেমা হয়তো আপনারা দেখেছেন অথবা গল্প শুনেছেন, পড়েছেন যে টাইটানিক জাহাজ ডুবে গেছিল। আর সেটা ডুবে গেছিল কিভাবে? একটা আইসবার্গের সাথে ধাক্কা লেগে। আইসবার্গ কি? আইসবার্গ হলো জলে ভাসমান বিশাল বরফের পাহাড়, বিশাল বরফের পাহাড়। আর সেই আইসবার্গ এতটাই বিশাল যে টাইটানিকের মতো বিশাল জাহাজও তাতে ধাক্কা লেগে ডুবে গেছিল। তো এই আইসবার্গের আপনারা যদি দেখেন মাত্র 10% জলের ওপরে ভাসে, আর বাকি 90%, অলমোস্ট 90% তার ভলিউম জলের তলায় থাকে। তো একে আমাদের মাইন্ডের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এখান থেকে আমরা বেশ কিছু লার্নিং পাবো। প্রথম কথা হচ্ছে যে
এই যে 10% জলের ওপরে থাকে, তাকে আমরা কনসাস মাইন্ডের সাথে তুলনা করতে পারি আমাদের। অর্থাৎ কেবলমাত্র 10% যেটা আমরা দেখতে পাই, এই যে আমরা বিহেভ করছি, বা যে কোনো মানুষের সাথে প্রথম যখন মেশেন তখন তিনি যে বিহেভ করেন কনসাসলি, সচেতন ভাবে, মেবি আপনার সাথে নিজেকে ভালো প্রুভ করার জন্য, মেবি নিজেকে কোনো কিছু রিপ্রেজেন্ট করার জন্য কনসাসলি ভালো বিহেভ করতে পারেন। অর্থাৎ এই যে 10% দেখে আমরা বুঝতে পারি না। তো আমাদের প্রথম যে পয়েন্টটা এই আইসবার্গ থেকে এটা পাই, সেটা হলো মাত্র 10% যেমন জলের ওপরে ভাসে আইসবার্গের, ঠিক সেরকম কনসাস লেভেলের মাইন্ড 10% রেসপন্সিবিলিটি নেয়। আর বাকি যে আইসবার্গের 90% জলের তলায় ভাসে, ঠিক সেরকম আমাদের আনকনসাস বা সাবকনসাস লেভেলের মাইন্ড 90% রেসপন্সিবিলিটি নেয় আমরা যা কিছু করি। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা যেমন জলের উপরে আইসবার্গের সামান্য অংশ দেখে আইসবার্গটা কি বিশাল সেটা কল্পনাও করতে পারি না, ঠিক সেরকম কনসাস লেভেলে কেউ যখন আপনার সাথে মেশে বিহেভ করে, প্রথম প্রথম দেখা হয়, তখন সেটা দেখে বিশ্বাসই করতে পারেন না যে তার ভেতরে কি থাকে। আমরা সেই সামান্য অংশ দেখে ভেবে নিই যে মানুষটি কিরকম হতে পারে, তাকে বিচার করে নিই। কিন্তু না, আমরা তার ওইটুকু পোর্শন দেখছি। কনসাসলি তিনি যেটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করছেন বা কনসাসলি যা বলছেন, সেটা দেখে আমরা ওই মানুষটার সাথে মিশে যাই বা সেই মানুষটাকে ভুল ঠিক বিচার করে ফেলি। আমরা তার ভেতরে কি 90% আছে সেটাকে আমরা দেখি না। আর তাই আমরা জীবনে বারবার বলি না, মানুষ চিনতে আমরা ভুল করি। অ্যাকচুয়াল না, সেটা নয়। মানুষের ভেতরে কি আছে সেটা বুঝতে গেলে কনসাস লেভেলটা দেখে হয় না। আজকে আমি আপনাদের সাথে খুব ভালো ব্যবহার করে নিজেকে প্রুভ করতে পারি যে হ্যাঁ আমি অনেক কিছু জানি, কিন্তু আমার কনসাস লেভেলে, সরি, আনকনসাস বা সাবকনসাস লেভেলে কি আছে যখন আমার সাথে মিশবেন, বেশ কিছুদিন কাটাবেন, তখন বুঝতে পারবেন। কত গুরুত্বপূর্ণ ভাবুন। আমরা খালি এই 10%কে গুরুত্ব দিয়ে দেখি আর বাকিটাকে গুরুত্ব দিয়ে দেখি। আর নেক্সট 3 নম্বর পয়েন্ট হলো যে আপনি যতটা পরিমাণ আপনার ভেতরে দেবেন, আনকনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডে দেবেন, এই আইসবার্গের সাথে বলছি, আইসবার্গের তলায় যতটা পোর্শন বাড়বে, ঠিক ততটা সেই রেশিওতে জলের ওপরে আসবে। ধরুন 90% জলের তলায় আছে, অর্থাৎ 90 ফিট যদি জলের তলায় থাকে, তাহলে 10 ফিট জলের উপরে আসবে। জলের তলায় যদি 900 ফিট যায়, 900 ফিট থাকে, তাহলে জলের ওপরে কিন্তু 100 ফিট ওপরে আসবে। তো আমাদের মাইন্ড সেরকম, যত বেশি আপনারা আনকনসিয়াস সাবকনসিয়াস লেভেলে দেবেন, তার উপরে ঠিক ততটা আসবে, কনসিয়াস লেভেলে ততটা আসবে। অর্থাৎ কি, আমাদের সাকসেসের লেভেল, এই যে দেখছি এই সাকসেসের লেভেল, যে যার যা সাকসেসের লেভেল, যার যা প্রবলেম, যা কিছু হোক না কেন, সেটা যে দেখছেন তার নিচে অনেক কিছু আছে, এর ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু কাজ করছে, কিন্তু সেটাকে দেখা সম্ভব হচ্ছে না, সেটাকে বুঝতে পারছেন না। কেননা এই সায়েন্স অফ মাইন্ড বা মনের ব্যাপারে কিচ্ছু আমরা জানি না, আমাদের কনভেনশনাল এডুকেশনাল সিস্টেম সেটা শেখায় না। তো এই 3টে গুরুত্বপূর্ণ জিনিস আমরা এই আইসবার্গ মডেল থেকে পাই। সেটা হলো কি, প্রথম পয়েন্ট, আইসবার্গের যেমন 10% জলের উপরে ভাসে এবং 90% জলের তলায়, ঠিক আমাদের কনসাস লেভেলে আমরা 10% কাজ করে থাকি, বা কনসাস লেভেল এর মাইন্ড 10% রেসপন্সিবিলিটি নেয়, বাকি 90% রেসপন্সিবিলিটি নেয় আমাদের সাবকনসাস বা আনকনসাস লেভেলের মাইন্ড। আর সেকেন্ড পয়েন্ট হলো যে আমরা কনসাসলি দেখে কাউকে সচেতন ভাবে, তার সচেতন ভাবে কি বিহেভ করছেন, তার বাইরেটা দেখে আমরা বিচার করে নিই মানুষটি কেমন, তার ভেতরে এই যে 90% পড়ে আছে সেটাকে আমরা দেখতে পাই না। আর তাই আমাদের জীবনে অনেক ধরনের চ্যালেঞ্জেস আছে। আপনারা হয়তো রিলেট করতে পারছেন আপনাদের জীবনের সাথে, যে কত এই ধরনের ঘটনা ঘটেছে আপনাদের জীবনে।
আর সেগুলো কখনো কখনো হয়তো আপনাদেরকে অনেক বড় প্রবলেমের মুখে ঠেলে দিয়েছে। আর থার্ড পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হলো যে আমরা যত বেশি আমাদের সাবকনসিয়াস এবং আনকনসিয়াস মাইন্ডের দেব, আমাদের বাইরে তত বেশি হবে, তত বেশি এক্সিস্ট করবে, অর্থাৎ আমাদের এক্সটার্নাল ওয়ার্ল্ডে তার প্রভাব পড়বে। সেরকম সে আপনি ভাইরাস দিলে ভাইরাল দেখতে পাবেন, সেখানে সেখানে প্রচুর অবস্টাকেল দেখতে পাবেন, প্রবলেম দেখতে পাবেন। আর যদি ভালো কিছু দেন, তাহলে আপনার লাইফ যে ম্যানিফেস্টেশন, হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ এন্ড রিলেশনশিপ এবং হ্যাপিনেস, সেখানে দেখতে পাবেন যে কিভাবে গ্রো হচ্ছে। এই 3টে পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা মাইন্ডের এই লেভেলগুলো সম্বন্ধে বুঝলাম, লেভেলগুলো কিভাবে কাজ করে, কে কিভাবে রেসপন্সিবিলিটি নেয়, সেগুলো আমরা এখান থেকে বুঝলাম। নেক্সট আমাদের যেটা বোঝার, সেটা হচ্ছে খুব পাওয়ারফুল একটা জিনিস আমরা বুঝবো এবার, যে অ্যাকচুয়ালি পাওয়ার ডিস্ট্রিবিউশন তো বুঝলাম, কিন্তু অন্যতম সেরা জিনিস হচ্ছে যে আমরা তাহলে কি করতে পারি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা আনকনসিয়াস মাইন্ডকে কিভাবে ট্রেনিং দিতে পারি। তার জন্য আমি একটা মডেল শেয়ার করবো, যার নাম হচ্ছে হর্স অ্যান্ড রাইডার মডেল। খুব পাওয়ারফুল মডেল, হর্স অ্যান্ড রাইডার মডেল। আপনারা প্রত্যেকেই জানেন ঘোড়া এবং আরোহী। আপনারা জানেন যে ঘোড়ার শক্তি অনেক বেশি আরোহীর তুলনায়। ঘোড়া চাইলে একটা আরোহীকে পিঠে বসিয়ে দৌড়তে পারে, জাম্প করতে পারে, বা ঘোড়া চাইলে আরোহীকে ছুঁড়ে ফেলে দিতে পারে। তো এই হর্স অ্যান্ড রাইডারের প্রথম যে মডেলটা, প্রথম যে পয়েন্টটা, সেটা হলো ঘোড়া আরোহীর তুলনায় অনেক বেশি শক্তিশালী। একটা আরোহী চাইলে কিন্তু মানে ঘোড়ার একটা পাও হয়তো ওঠাতে পারবে না, যদি ঘোড়া ইচ্ছাকৃতভাবে না ওঠায়। তাকে পিঠে নিয়ে দৌড়ানো তো দূরের কথা। তো ঘোড়ার শক্তি অনেক বেশি, তাই মেশিনারিজে কি ইউজ করা হয়, হর্স পাওয়ার। আপনারা জানেন যে গাড়ি ঘোড়া বা মেশিনারিজে ইউজ করা হয় হর্স পাওয়ার। তো এই হর্স পাওয়ার কেন, ঘোড়ার শক্তি আরোহীর তুলনায় অনেক বেশি। সেকেন্ড যে পয়েন্টটা এখান থেকে হর্স এন্ড রাইডার মডেলের, সেটা হলো আরোহী ঘোড়াকে যদি কোনো নির্দেশ দেন, তাহলে যদি কোনো নির্দেশ না দেন, তাহলে ঘোড়া তার মতো আচরণ করবে। আরোহী ঘোড়াকে যদি কোনো নির্দেশ না দেন, ঘোড়ার এতদিন যা ট্রেনিং হয়ে এসেছে, ঘোড়া সেই অনুযায়ী কাজ করবে। একটা রেস ট্র্যাকের ঘোড়াকে রেস ট্র্যাকে ছেড়ে দিন, সে দৌড়তে থাকবে। একটা বিয়ে বাড়িতে যে ঘোড়া বা ঘড়ি ব্যবহৃত হয়, তাকে রেস ট্র্যাকে ছেড়ে দিন, সে কিন্তু ভয়ে অন্যদিকে পালাবে। সেও হয়তো দৌড়বে, কিন্তু লোকজন দেখে ভয় পেয়ে গিয়ে সে ভয় পেয়ে যাবে, অন্যদিকে দৌড়বে। বা তার যে অভ্যেস, যে 2 পা গিয়ে বা 4 পা গিয়ে একটু নাচ করা, বা বাজনার শব্দ শুনলে সে এগোয়, সেটা না পেলে সে এগোবে না। তো আরোহী যদি কোনো ইনস্ট্রাকশন ঘোড়াকে না দেন, তাহলে ঘোড়া তার যা ট্রেনিং হয়ে এসেছে এতদিন, সে সেই মতো বিহেভ করবে, এর কোনো অপশন নেই। নেক্সট হলো আরোহী যদি ঘোড়াকে কোনো নির্দেশ দেন, আদেশ দেন, তাহলে ঘোড়া সেটা মানতে বাধ্য। আরোহীর শক্তি যত কমই হোক না কেন, ঘোড়া সেটা মানতে বাধ্য। 3 নম্বর পয়েন্ট। নেক্সট হলো, যদি এখানেও বলি যে যদি রেস ট্র্যাকের ঘোড়া হয়, তাকে যদি আস্তে হাঁটতে বলেন আরোহী, সে কিন্তু আস্তে হাঁটবে। সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে যে ঘোড়ার পিঠে আপনারা চড়ে ধীরে ধীরে ঘুরে বেড়ান, সমুদ্রের মজা নেন, সেই ঘোড়াকেও যদি রেস ট্র্যাকে এনে দৌড়ানো যায়, সে হয়তো খুব স্পিডে দৌড়তে পারবে না, কিন্তু আরোহী যদি নির্দেশ দেন, তাহলে সে দৌড়বে। তো আরোহী শক্তি যতই কম হোক, ঘোড়াকে যা নির্দেশ দেবেন, ঘোড়া তা মানতে বাধ্য। নেক্সট 4 নম্বর পয়েন্ট হলো আরোহী চাইলে ঘোড়াকে নিচের মতো করে ট্রেনিং দিতে পারেন। এই যে ঘোড়া দেখছেন, এই ঘোড়া কোনোদিন না কোনোদিন বা তার বংশধর জঙ্গল থেকে নিয়ে আসা হয়েছে, তাকে ট্রেনিং দিয়ে রেস ট্র্যাকে ব্যবহার করা হচ্ছে, সমুদ্রের ধারে বিচরণের জন্য ব্যবহার করা হচ্ছে, বা আপনার বিয়ে বাড়িতে ব্যবহার করার জন্য ব্যবহার হচ্ছে। অর্থাৎ কি,
ঘোড়াকে ট্রেনিং দিয়ে, আরোহীর শক্তি কম, অত্যন্ত কম, কিন্তু আরোহী তাকে ট্রেনিং দিয়ে রেস ট্র্যাকের ঘোড়া বানিয়েছে বা বিয়ে বাড়িতে ব্যবহৃত ঘোড়া বানিয়েছে। অর্থাৎ আরোহী চাইলে ঘোড়াকে ট্রেনিং দিতে পারে। তো এখানে আমি কেন এই হর্স এন্ড রাইডারের কথা বললাম, কেন ঘোড়া এবং আরোহীর কথা বললাম? তার এখানে ঘোড়াকে আমরা আমাদের আনকনসাস বা সাবকনসাস লেভেলের মাইন্ডের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ তার শক্তি অনেক বেশি, তার রেসপন্সিবিলিটি, সে অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে পারে। একটা ঘোড়া যেমন অনেক কিছু করতে পারে, তার শক্তি যেমন অনেক বেশি, ঠিক সেরকম আমাদের আনকনসাস বা সাবকনসাস লেভেলের মাইন্ডের শক্তি অনেক বেশি। তাহলে প্রথম পয়েন্টটা এখানে পেলেন। আর আমাদের অশ্বারোহী অর্থাৎ যে আরোহী, তাকে আমরা কনসাস লেভেলের মাইন্ডের তুলনা করতে পারি, তার শক্তি অনেক কম। তাহলে প্রথম পয়েন্টের সাথে মিল পেলেন আমাদের মাইন্ডের, যে আনকনসাস লেভেলের মাইন্ডের ঘোড়ার মতো শক্তি, অনেক বেশি শক্তি আরোহীর তুলনায়, অর্থাৎ আমাদের কনসাস লেভেলের মাইন্ডের তুলনায়। নেক্সট হচ্ছে কনসাসলি আমরা যদি কোনো নির্দেশ আমাদের সাবকনসাস মাইন্ডকে বা আনকনসাস মাইন্ডকে না দিই, তাহলে তার যা ট্রেনিং হয়ে এসেছে এতদিন, সে সেই অনুযায়ী চলবে। তার যদি নেগেটিভ চিন্তা করার ট্রেনিং হয়ে আছে, সে অটোমেটিক নেগেটিভ চিন্তা করবে, কোনো অপশন নেই। সে যদি মানে হ্যাপিনেস জোনে সবসময় থাকার তার ট্রেনিং হয়ে থাকে, সে অটোমেটিক আপনাকে হ্যাপিনেস জোনে রাখবে। অর্থাৎ তার যা ট্রেনিং হয়ে এসেছে, সে সেই অনুযায়ী বিহেভ করবে। নেক্সট হলো 3 নম্বর পয়েন্ট, আরোহী যদি কোনো ইনস্ট্রাকশন ঘোড়াকে দেয়, তার যাই ট্রেনিং হয়ে থাকুক এতদিন, সে কিন্তু সেই নির্দেশ মানতে বাধ্য, সেইভাবে চলবে। যদি নেগেটিভ চিন্তার প্যাটার্ন হয়ে থাকে, অর্থাৎ কনসাস মাইন্ড, কনসাসলি আমরা যদি কোনো নির্দেশ দিই, আমাদের আনকনসাস মাইন্ড সেটা মানতে বাধ্য। আনকনসাস মাইন্ডে যদি নেগেটিভ চিন্তা করার প্যাটার্ন হয়ে থাকে, আমরা যদি কনসাসলি বলি যে না, নেগেটিভ চিন্তা করব না, তাহলে কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। তো ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কিছু কাজ করে, কিন্তু আমরা কনসাসলি সেই চিন্তা থেকে সেই মুহূর্তে বেরিয়ে আসতে পারি। অর্থাৎ কি, আমরা কনসাস মাইন্ড থেকে কোনো নির্দেশ আমাদের আনকনসাস মাইন্ডকে দিলে, আনকনসাস মাইন্ড তা মানতে বাধ্য। যেমন আমি বলেছিলাম যে কোনো একটা ঘটনা চিন্তা করুন, যে কোনো ঘটনা যেটা আনন্দের মুহূর্তে কাটিয়েছে 1 মাস 2 মাস 5 মাস আগে, দেখুন আপনার আনকনসাস মাইন্ড সেটা আপনার মেন্টাল স্ক্রিনে আনবে। এখনই আপনারা এই মুহূর্তে আমাকে শুনছেন, আমি যদি বলি থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাপেল, আপেল নিয়ে একটু চিন্তা করুন, দেখুন আপনাদের মনের ভেতর কিন্তু আপেলের একটা ছবি আসলো। ইয়েস অর নো? হ্যাঁ কি না? প্লিজ টাইপ অন দ্য চ্যাট বক্স, চ্যাট বক্সে টাইপ করতে পারেন। গ্রেট, গ্রেট। তো তার মানে কি, দেখুন আমাদের আনকনসিয়াস মাইন্ডে সবকিছু আছে, কনসাসলি নির্দেশের অপেক্ষায় সেটা আসা। সে আপনার মানে স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, নেগেটিভ চিন্তা করার প্যাটার্ন সবকিছু আছে। আপনি কি নির্দেশ দিচ্ছেন কনসাসলি, সেই অনুযায়ী সে কিন্তু ফাংশন করছে। আবার বেশ কিছু হ্যাপিনেসের মুহূর্ত আছে, কনফিডেন্সের, আত্মবিশ্বাসের মুহূর্ত আছে, কারেজের মুহূর্ত আছে, সবকিছুই আছে। কিন্তু নির্দেশ কি দিচ্ছেন কনসাস মাইন্ড থেকে, কনসাসলি। নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট 4 নম্বর, যে আরোহী চাইলে ঘোড়াকে নিজের মতো করে ট্রেনিং দিতে পারে। এতদিন তার যা ট্রেনিং হয়ে আসুক সেটা ডিপেন্ড করে না, আরোহী চাইলে তাকে নতুন করে ট্রেনিং দিতে পারে। সেরকম কনসাসলি আমরা চাইলে আমাদের যা কিছু এতদিন ট্রেনিং হয়ে আছে, সেই ট্রেনিং চেঞ্জ করে নতুন ট্রেনিং দিতে পারি আমাদের আনকনসাস বা সাবকনসাস মাইন্ডে। আমরা এই মুহূর্ত থেকেই চাইলে ট্রেনিং দিতে পারি এবং আমাদের নিজের মতো করে গড়ে তুলতে পারি। আর এটাকেই বলা হয় মাইন্ড প্রোগ্রামিং, মাইন্ড মাস্টারি। যে ট্রেনিং আমরা আমাদের মাইন্ডকে দিতে পারি, নতুন নিউরোলজি আমরা গঠন করতে পারি, নিউরাল পাথওয়ে গঠন করতে পারি,
নিউ নিউরাল কি বলবো হ্যাবিট গড়ে তুলতে পারি, বিহেভিয়ারাল প্যাটার্ন গড়ে তুলতে পারি। তার জন্য আমাদের কনসাস মাইন্ডকে নির্দেশ দিয়ে আমরা সেই ট্রেনিং আমাদের আনকনসাস মাইন্ডকে দিতে পারি। যাই ট্রেনিং হয়ে থাকে, এতদিন হয়তো নেগেটিভ চিন্তা করার ট্রেনিং হয়ে আছে, কিন্তু আমরা সেখান থেকে চেঞ্জ করতে পারি। এরকম নয় যে সেটাকে চেঞ্জ করা যায় না, এবং খুব দ্রুত চেঞ্জ করতে পারি এই সায়েন্স অফ মাইন্ডের মাধ্যমে। তো এই হলো আমাদের ঘোড়া এবং অশ্বারোহীর যে মডেল, সেই মডেল আমি শেয়ার করলাম এখানে। এবার গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আপনারা যদি বলেন বা আরোহী যদি ঘোড়াকে কানে কানে গিয়ে বলেন যে ঘোড়া, তুমি এতদিন বিয়ে বাড়িতে ব্যবহৃত হচ্ছিলে বা সমুদ্রের ধারে তুমি হাঁটাচলা করেছো, এবার তোমাকে কি করতে হবে, রেস ট্র্যাকের ঘোড়া হতে হবে, আমার জন্য রেস্ট জিতে আনতে হবে। ঘোড়ার কানে কানে আরোহী গিয়ে বললেন। আপনারা বলুন যে ঘোড়া সেটা মানবে, শুনতে পাবে, বুঝতে পারবে? ইয়েস অর নো? প্লিজ টাইপ অন দ্য চ্যাট বক্স। এক্স্যাক্টলি না। গ্রেট। ঘোড়া কেন বুঝতে পারে না? ঘোড়া এই ভাষা জানে না, আরোহীর ভাষা ঘোড়া জানে না, তাই সে বুঝতে পারবে না, তাই সে মানবে না। ঘোড়া কি ভাষা বোঝে? ঘোড়া লাগাম, ঘোড়া বোঝে চাবুকের ভাষা, ঘোড়া বোঝে ট্যাপিং এর ভাষা। আর তাকে সেই ভাষাতে যখন ট্রেনিং দেওয়া হবে, সে ডেফিনেটলি আপনার জন্য রেস ট্র্যাক জিতে আনবে, রেস জিতে আনবে, চ্যাম্পিয়নশিপ জিতে আনবে। তো আমরাও আমাদের কনসাসলি আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে বা আনকনসিয়াস মাইন্ডকে যে ট্রেনিং দেবো, আমি এগুলো কি লিখছি। ভাষায়? প্লিজ আনমিউট করে নেবেন, এই সরি মিউট করে নেবেন, বারবার ডিস্টার্ব হচ্ছে। হ্যালো। হ্যাঁ। তো আমরা কি, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, আমরা সেই ভাষাটা জানি না। আমাদের এই যে আনকনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডকে আমরা ট্রেনিং কিভাবে দেবো? আমরা শুনেছি কিছু জিনিস, খুব ভাইরাল ভিডিও কিছু দেখি যে ভিজুয়ালাইজেশন করো, অ্যাফার্মেশন করো, ল অফ অ্যাট্রাকশন লাগাও। কিন্তু সেটা কোথায় লাগাবেন? কনসাসলি সবকিছু কাজ করছেন, আনকনসাস প্যাটার্ন কবে গড়ে উঠবে? মেডিটেশন করছেন, কতদিন করবেন? বছর, 2 বছর, 5 বছর? তারপর রেজাল্টের আশা করবেন, নাকি দ্রুত তাকে ট্রেনিং দেবেন? তাহলে যদি দ্রুত আমরা আমাদের আনকনসিয়াস লেভেলের মাইন্ডকে ট্রেনিং দিতে চাই এবং আমাদের জন্য রেস ট্র্যাকের ঘোড়া বানিয়ে তুলতে চাই, যে আমাদের জন্য আমাদের জীবনে বহু গুরুত্বপূর্ণ রেস জিতে আনবে, আমাদের জীবনকে হ্যাপি প্রসপোরাস করে তুলবে, তাকে তার ভাষায় ট্রেনিং দিতে হবে। তবেই সে তাড়াতাড়ি বুঝবে, তবেই সেখান থেকে আমরা রেজাল্ট প্রডিউস করতে পারবো, আমাদের জীবনে চেঞ্জেস আসবে। এবং এই যে 5টা এরিয়া আমি বলি বারবার, হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ অ্যান্ড রিলেশনশিপ এবং হ্যাপিনেস, এই 5টা এরিয়াতে তবেই গ্রো হবে। আমরা 10% মাইন্ডকে 10%-এর কাজে লাগালে হবে না, আমাদের মাইন্ডের 10% কাজে লাগালে হবে না, আমাদের 90%-কে এই কাজে ইনভেস্ট করতে হবে। আজকে একটা দুর্ঘটনার খবর পড়লাম, দেখে নিলাম, সেই দুর্ঘটনার খবর আপনার মাইন্ডের মধ্যে রেজিস্টার আছে, আর সে আপনাকে ডিস্টার্ব করছে, সেটা একটা ভাইরাস। আর মানে বলতে খুব খারাপ লাগে, সমস্ত সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এই সাইকোলজি, হিউম্যান সাইকোলজি বোঝে, আর তাই এই জিনিসগুলোকে হাইলাইট করে। আপনারা খুব ভালো করে ভেবে দেখুন তো একবার, যে যদিও আমি নেগেটিভ কথা বলতে চাই না, তাও এক্সাম্পল, ফর এক্সাম্পল আপনাদেরকে বলতে হচ্ছে, ধরুন কোথাও একটা রোড অ্যাক্সিডেন্ট হলো,
সঙ্গে সঙ্গে একটা খবরের কাগজে বড় বড় করে হেডিং হয়ে গেল, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, রোড অ্যাক্সিডেন্ট। কিন্তু বলুন তো, ওই দিনেই ওই জায়গাতেই যে নিয়ারেস্ট হসপিটাল আছে, তাতে হয়তো সেই দিনকে দুটো তিনটে চারটা পাঁচটা 10টা সুন্দর ফুটফুটে শিশু এই পৃথিবীতে এসেছেন, তার খবর তো দেয় না। কেন দেয় না জানেন কি? হিউম্যান সাইকোলজি। নেগেটিভ জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করার হিউম্যান সাইকোলজি নিয়ে বিজনেস করা হচ্ছে। আর সেইগুলো আপনাদের মনে প্রত্যেকটা নিউরাল পাথওয়েকে এফেক্ট ফেলছে, সেগুলো আপনাদের হেলথে এফেক্ট ফেলছে, সেগুলো আপনাদের সাকসেসে এফেক্ট ফেলছে, সেগুলো আপনাদের লাভ অ্যান্ড রিলেশনশিপে এফেক্ট ফেলছে, সেগুলো আপনাদের ওয়েলথে এফেক্ট ফেলছে, আর সেইগুলো আপনাদের হ্যাপিনেসে এফেক্ট ফেলছে। আর তাই নয়, আপনাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুটোর ওপরে গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলছে। কখনো আপনারা সেগুলো খেয়ালই করেননি। মেডিসিন নিচ্ছেন, কিসের মেডিসিন নিচ্ছেন? আপনার এখানে দুশ্চিন্তা চলছে, এখানে নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন গড়ে উঠেছে, আর আপনি ব্লাড প্রেসার, ব্লাড সুগার মেডিসিন নিয়ে যাচ্ছেন। কখনো আপনার বডি রিকভার করবে না। মাইন্ড অ্যান্ড বডি ফর্ম এ সিস্টেম, দুটো একটা সিস্টেম ফর্ম করে, যার দ্বারা আমরা পরিচালিত হই। আপনার মাইন্ডে কিছু চললে তার প্রভাব আপনার বডিতে পড়বে, আর বডিতে কিছু চললে তার প্রভাব মাইন্ডে পড়বে। আর আপনার বডির প্রত্যেকটা রেসপন্স আপনার ব্রেনে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার মাইন্ড নেয়। আর সেখানে যদি ভাইরাস থাকে, চলবে? চলবে না। খুব ভালো করে ভেবে দেখুন জিনিসগুলো। তো তাহলে এবার প্রশ্ন আসছে, আচ্ছা আপনারা কজন জানতে চান যে তাহলে আমাদের সাবকনসিয়াস আনকনসিয়াস মাইন্ডকে ট্রেনিং দেবো কিভাবে? কজন জানতে চান? আই লিখবেন, যদি চ্যাট বক্সে আই লিখুন প্লিজ, যারা যারা জানতে চান। গ্রেট, গ্রেট। থ্যাংক ইউ মনোজ জি, গৌরাঙ্গ জি, সুদীপ্ত জি। থ্যাংক ইউ প্রত্যেককে। মানবেন্দ্র জি, বা, গ্রেট, গ্রেট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলুন, তো কিভাবে আমাদের মাইন্ডকে ট্রেন করতে পারি, আমাদের আনকনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডকে, সেটা এবার দেখি। আমি জাস্ট একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। দেখুন, আমাদের আনকনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ড যে ভাষা বোঝে, সেটা হচ্ছে তিনটে ভাষা। ভিজুয়াল, VAK, যে ভাষাটা বোঝে তার নাম হচ্ছে VAK। ভি কি? ভিজুয়াল, যা আমরা দেখছি। আমাদের চোখ দিয়ে যা কিছু আমরা দেখছি, সেই ভিজুয়াল ভাষা আমাদের সরি, সেই ভিজুয়াল ভাষা আমাদের মাইন্ড বোঝে। নেক্সট হচ্ছে অডিটরি, আমরা যা শুনছি, যা কিছু আমরা শুনছি সেই ভাষা আমাদের মাইন্ড বোঝে, আমাদের আনকনসিয়াস সাবকনসিয়াস মাইন্ড বোঝে। আর নেক্সট হচ্ছে কে। কে কথাটার অর্থ হলো কাইনেস্থেটিক। কাইনেস্থেটিক কি? কাইনেস্থেটিক হলো ফিলিংস, অনুভূতি, আমাদের যে অনুভূতি, যা দেখছেন যা শুনছেন সেটা আপনার মনে একটা অনুভূতি যোগান দিচ্ছে। অথবা অ্যাট দ্য সেম টাইম আপনি কিছু ফিল করছেন, আপনার ফিলিংস এর জন্য টেস্ট আছে, কিছু টেস্ট নিচ্ছেন, কিছু স্মেল নিচ্ছেন, আর কিছু টাচ করে যাচ্ছেন, স্পর্শ করে। অর্থাৎ কিছু নাক দিয়ে শুকছেন, কিছু টেস্ট পাচ্ছেন, জিভ দিয়ে স্বাদ গ্রহণ করছেন, আর টাচ নিচ্ছেন। আর এই জিনিসগুলো আপনার মনে একটা ফিলিংস যোগাচ্ছে, যেটাকে বলা হয় কাইনেস্থেটিক। এই তিনটে ভাষা বোঝে আমাদের সাবকনসিয়াস এবং আনকনসিয়াস মাইন্ড। তাহলে আমাদের সাবকনসিয়াস এবং আনকনসিয়াস মাইন্ডকে ট্রেনিং দিতে গেলে কি করতে হবে? তিনটে ভাষাতে ট্রেনিং দিতে হবে। ভিজুয়াল পার্ট থাকবে, অডিটরি পার্ট এবং কাইনেস্থেটিক পার্ট।
ফিলিংস অনুভূতি থাকতে হবে, তবেই আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতে পারি। কিন্তু প্রতিনিয়ত কিভাবে আমরা কি ভিজুয়াল পাচ্ছি, যে নেগেটিভ বোম্বার্ডমেন্টের মধ্যে আমরা আছি, সেখানে কি পাচ্ছি, ফিডিং আমাদের চোখ দিয়ে কি দেখছি, নিউজ পেপার খুললে, টিভি খুললে, মোবাইল খুললে, অথবা পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করলে কি পাচ্ছি, ভালো করে ভেবে দেখুন। তো সেটাতে আমাদের আনকনসিয়াস মাইন্ড কিন্তু প্রোগ্রামিং হচ্ছে। আর এখানে প্রত্যেকটা নিউরোলজি গুরুত্বপূর্ণ, নিউরাল পাথওয়ে গুরুত্বপূর্ণ। আপনি যে হ্যাবিট আজকে গড়ে তুলতে চাইছেন, সেটা একবার করলেন, তার হ্যাবিট কিন্তু গড়ে উঠে যায়, মানে নিউরাল পাথওয়ে মাইন্ডে থাকে। কি শুনছি আমরা, আমি এর উদাহরণ দেবো যেটা বলছিলাম। তো যাই হোক, আমি আগে যাই, যে অডিটটি কি শুনছি ভালো করে ভেবে দেখুন তো। অফিস, আদালত, পথ ঘাট, বন্ধুদের সাথে যখন আড্ডা দিচ্ছেন, পরিবারের সাথে গল্প করছেন, কি চলছে, কি জিনিস ঢুকছে, আর তার দ্বারা আমাদের মাইন্ড কিন্তু প্রোগ্রামিং হচ্ছে। আর নেক্সট, আপনারা তার ফিলিংস বয়ে বেড়াচ্ছেন, তার অনুভূতি আপনাদের মধ্যে আছে। আপনারা বলেন না, ইস কি বাজে হয়েছে, এরকম ঘটনা ঘটেছে, একটা বাচ্চা ছেলের সাথে এরকম ঘটনা ঘটেছে। আমি কোনো ঘটনার কথা উল্লেখ করছি না, কিন্তু দেখুন আপনাদের মাইন্ড কিন্তু কোনো না কোনো কিছু পারসিভ করে নিল, কোনো একটা ঘটনাকে নিয়ে নিল। কেন? মাইন্ডে তার নিউরাল পাথওয়ে গঠন হয়ে আছে। তো আনকনসিয়াস সাবকনসিয়াস মাইন্ড এই নিউরাল পাথওয়ে যার আপনার জীবনে প্রভাব ফেলছে, সেগুলো থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে? এই যে আনকনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতে হবে, আর তার জন্য VAK, ভিজুয়াল অডিটরি কাইনেস্থেটিক, খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এই যে হ্যাবিট কিভাবে গড়ে ওঠে, আমি একটু যদিও টপিকস এর মধ্যে নয়, যখন উঠেছে তাও আমি বলে নিই। অ্যাকচুয়ালি আমি কোনো স্ক্রিপ্ট দেখে বা স্ক্রিপ্ট নিয়ে বলি না, তাই যা আসে আমি বলি। তো দেখ, কেন কি আমার মানে আমি নিজের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বা আমার যে সমস্ত স্টুডেন্ট আছে, 1000 বার আমি এই সেশন নিয়েছি, স্টুডেন্টদেরকে বুঝিয়ে আমি অভ্যস্ত হয়ে গেছি। তো যখন যেটা আসে আমি সেটা শেয়ার করি। যেহেতু এই হ্যাবিচুয়াল প্যাটার্ন বা বিহেভিয়ার প্যাটার্নের কথা এসেছে, সেখানে বলি আপনাদেরকে একটা কথা। আপনারা দেখবেন, কোথাও রেস্টুরেন্টে গেলেন প্রথমবার, সেই রেস্টুরেন্টে আপনারা কি করলেন, বসলেন, মানে কোনো একটা চেয়ার গিয়েই তো চয়েস করবেন যে কোন চেয়ারটাতে বসবো। রেস্টুরেন্টে দেখে একটা চেয়ার দেখে, সুইটেবল যেটা, সেই চেয়ার দেখে আপনারা বসলেন প্রথমবার। এবার সেখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলেন, বেশ কিছুদিন বাদে, 15 দিন, 20 দিন বা 1 মাস বাদে সেই রেস্টুরেন্টেই গেলেন। অটোমেটিক্যালি আপনার মাইন্ড প্রথমে সেই চেয়ারটাই খুঁজবে। কেন জানেন কি? ওই যে একবার কনসাসলি চুজ করেছেন, সচেতন ভাবে চুজ করেছিলেন সেইখানে বসার, আপনার মাইন্ড, আপনি জানেন না, সচেতনতা আপনার নেই, আনকনসাসলি আপনি সেই চেয়ারটাকে খুঁজছেন, যে আগে ওটা দেখি খালি আছে কি। আর এটাকেই বলে নিউরাল পাথওয়ে। যেমন দেখেন, মেঝেতে জল পড়ে গেলে, একবার জল পড়লো, জল পড়লে জলটা গড়িয়ে যায়, তো দিয়ে জলটা শুকিয়ে গেল, দেখবেন একটা সূক্ষ্ম দাগ থেকে যায়। এরপরে যখনই জল ফেলে দেবেন সেখানে, দেখবেন ওই পথ দিয়েই জলটা যেন গড়িয়ে যাচ্ছে, সেই দাগ বরাবরই জলটা যাচ্ছে। ঠিক সেরকম আমাদের মাইন্ডও ওই যে আনকনসিয়াস লেভেলে নিউরাল পাথ হয়ে গঠন হয়েছে, সেই নিউরাল পাথ হয়ে ধরে চলতে থাকে। এই যে নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন একবার বিল্ড হয়ে গেলে, অটোমেটিক সেই নিউরাল পাথ হয়ে ধরে তার সঙ্গে রিলেট করে নেয়, কোনো মানে অযৌক্তিক কিছুকে রিলেট করেও ভাবতে শুরু করে দেয়। তখনই চলে যায় স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলোতে চলে। তো কত গুরুত্বপূর্ণ ভাবুন তো। আপনারা শুনেছেন, এবার আমি আসছি মূল কথায়, যে তাহলে তো
ভিজুয়ালাইজেশন, মেডিটেশন, অ্যাফার্মেশন এবং ল অফ অ্যাট্রাকশন এইসব লাগালে জীবন পরিবর্তন হয়ে যাবে। আমি বলছি না যে এইসবের গুরুত্ব নেই, কিন্তু কতদিন করবেন যদি আপনি প্রসেস না জানেন? মেডিটেশন এরকমও আছে, আমার রিসেন্টলি কয়েকজন ছাত্রছাত্রী যুক্ত হয়েছেন, তারা মেডিটেশনের কোর্স করছেন কয়েক বছর ধরে। তো চিন্তা করতে পারেন, মেডিটেশনে যদি ঠিক করে দিত তাহলে তো তারা ঠিক হয়ে যেতেন, হতে পারেননি। কারণ এই যে প্রোগ্রামিং, ভিজুয়াল, অডিটরি, কাইনেস্থেটিক, এই তিনটে দিয়ে প্রোগ্রামিং করতে হবে, রিপ্রোগ্রামিং করতে হবে মাইন্ড। মেডিটেশন করছেন তখন অন্য কিছু চলছে মাইন্ডের ভেতর, ভিজুয়ালাইজেশন করছেন তার কোনো ফিলিংস নেই, সেখানে অডিটরি বুঝতে পারছেন না। আর প্রত্যেকটা আমাদের মাইন্ড জানবেন প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি বোঝে, আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ মাইন্ড বোঝে। আপনি যতই ভিজুয়ালাইজেশন করুন, টাকা পয়সা আসছে, সবকিছু করছে, আমি হ্যাপি লাইফ লিড করছি, কিন্তু মাইন্ডের কাছে সেটা আনইম্পর্টেন্ট হয়ে আছে, পড়ে আছে তার ফাইল। আপনার আনকনসিয়াস মাইন্ডে তার ফাইল আনইম্পর্টেন্ট পড়ে আছে, ইররেলিভেন্ট ফাইল হয়ে পড়ে আছে। আর মাইন্ড রেলিভেন্ট জিনিসগুলোকে বারবার সামনে তোলে, মেন্টাল স্কিনে নিয়ে আসে, কনসাস লেভেলে নিয়ে আসে, সেগুলোকে ম্যানিফেস্ট করে। তো তার কাছে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা রেলিভেন্ট, আপনার নেগেটিভ চিন্তাটা, তাই সে বারবার নিয়ে আসছে। আপনি যতই ভিজুয়ালাইজেশন করুন, সেটার ইম্পর্টেন্সই মাইন্ডের কাছে নেই, আনকনসিয়াস মাইন্ড, তাই ম্যানিফেস্ট হচ্ছে না। এই জিনিসগুলোকে ভালো করে যদি বোঝেন, ডেফিনেটলি আপনাদের জীবনে একটা অন্যরকম চেঞ্জেস আসবে। আর এই যে 3 দিনের জার্নি, আজকে প্রথম দিনে আমি এগুলো শেয়ার করলাম, ডেফিনেটলি আর সেকেন্ড এবং থার্ড দিনে অনেক পাওয়ারফুল লার্নিং আপনাদেরকে শেয়ার করব, অনেক পাওয়ারফুল। তো এবার আমি জানতে চাইবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু থাকে, আপনারা এবার করতে পারেন, এক একজন আনমিউট করে হ্যান্ড রেজ করে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, গৌরাঙ্গ বাবু, আপনাকে একটু পরে নিচ্ছি, আগে পূর্ণচন্দ্র বাবুকে নিয়ে নিয়ে একটু প্লিজ। আচ্ছা। পূর্ণচন্দ্র বাবু, হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি আমি তো সেরকম ভাবে বুঝতে পারি না আমার কোনটা এক্ষুনি দরকার। তো আমি যখন ক্লাস শুরু হয় তখনই আমি ঠিক করে নিয়েছি, হুম, মানে একদম মানে সর্বাঙ্গীন ভাবে যাতে আমার মানসিক স্থিতি বলুন বা আর যা কিছু আমি যাতে যাতে সব দিক থেকে আমি ঠিকঠাক থাকি, এইটাই আমার। আমি জানি না কাল পরশু হয়তো সেরকম বিশেষ কিছু মনে পড়বে, তখন আপনাকে নতুন করে বলবো। শিওর 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 পূর্ণচন্দ্র বাবু, আমি আপনাদের প্রশ্নের সম্পূর্ণ উত্তর দিতে রাজি আছি। কারণ আমি চাই আপনাদের জীবনে ভ্যালু অ্যাড হোক, আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক। আর সুন্দর হয়ে উঠবে, আমার কথা বিশ্বাস করুন, সুন্দর হয়ে উঠবে, ডেফিনেটলি সুন্দর হয়ে উঠবে। ওকে। ওকে। ওকে, থ্যাঙ্কস। ওকে। তো গৌরাঙ্গ বাবু প্লিজ, আপনি যদি কিছু শেয়ার করতে চান। নমস্কার স্যার। নমস্কার, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বলছি স্যার, আমাদের যেরকম শারীরিক যে সমস্ত অসুখগুলো আছে, যেমন জ্বর হলে থার্মোমিটার দিয়ে আমরা বুঝতে পারি, বা হুম, ডাক্তারবাবু পরীক্ষা করেন, বা প্রেশার বেড়েছে কিনা স্ফিগমোম্যানোমিটার দিয়ে আমাদের চেক করে ডাক্তারবাবু বলেন যে এত বা এত প্রেশার। তা হুম, আমাদের যে মনের অসুখ আর কি, হুম, আপনি যেহেতু সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করছেন এবং হুম, এক্সপার্ট বা বিশেষজ্ঞ বা দীর্ঘদিন গবেষণা করছেন, তো হুম, আমাদের মনের অসুখ হলে, মানে মানুষের যদি কোনো মনের অসুখ হয়, হুম। কোন কোন যন্ত্রের সাহায্যে এটা ধরা যায় বা পরীক্ষা নিরীক্ষা করা যায় বা ডায়াগনোসিস যেটা বলে করা যায়, যদি একটু বুঝিয়ে বলেন ভালো হয়। প্রথম কথা তো, যে আপনাদেরকে এই মিসকনসেপশন থেকে বেরিয়ে আসতে হবে যে মনের
জন্য কোনো আলাদা এখন অব্দি কোনো যন্ত্র আবিষ্কৃত হয়নি যার দ্বারা এটাকে মাপতে পারে, কেননা এটা কোনো ফিজিক্যাল থিংস নয়। প্রথমে আমি যেটা বললাম যে এটা কোনো হুম, ফিজিক্যাল থিংস নয়, এটা ইনভিজিবল। তো যেটা আচ্ছা ইনভিজিবল তাকে আপনি মাপবেন কি দিয়ে? আচ্ছা স্যার, তাহলে এই যে মানে মনোরোগ বিশেষজ্ঞ তারা যে ওষুধ লেখেন বা প্রেসক্রিপশন লেখেন, তাহলে কিসের ভিত্তিতে সেটা করেন? যদি একটু পরিষ্কার করে দেন ভালো হয়। আচ্ছা, তো আমাকে বলছেন বিপদে ফেলবেন নাকি? না, না, আচ্ছা না। ঠিক আছে, দেখুন যখন প্রশ্ন করেছেন বলি। গৌরাঙ্গ বাবু, সবচেয়ে বড় কথা, আমি কিন্তু সেশন রেকর্ডেড হচ্ছে, যদি কারোর সাথে চ্যালেঞ্জ করতে চান আমি এই রেকর্ডেড সেশন থাকলো, আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি। মাইন্ডের জন্য কোনো মেডিসিন হয় না। আপনি ভাবুন না, আপনার হাতে এখানে কাটলো, আপনি হুম মেডিসিন নিলেন, এখানে গিয়ে কাজ করলো, ফিজিক্যাল থিংস। কিন্তু মাইন্ড কোথায় আছে বা তার ফিজিক্যাল রূপটা কি, যে আপনি হুম, মেডিসিন নেবেন সেটা গিয়ে কাজ করবে? কোনো মেডিসিন হয় না। আর আপনারা আচ্ছা গুগল করে দেখে নিতে পারেন যে আচ্ছা স্যার। মেডিসিন গুলো দেওয়া হয়, এটা হচ্ছে হুম হুম, ইনিশিয়ালি আপনার যে টেম্পটেশন সেটাকে রিডিউস করার জন্য। আপনার আচ্ছা টেম্পটেশনটাকে, মানে ধরুন মানে মাইন্ডের ওপর, আমাদের চিন্তার ওপর বেশ কিছু হরমোনস নিঃসৃত হয়, সেই হরমোনটাকে ইনিশিয়ালি কন্ট্রোল করে দেওয়া, সেই নার্ভাস সিস্টেমটাকে ইনিশিয়ালি উইক করে দেওয়া। হুম হুম, আচ্ছা। এর তাহলে বাইরে কিচ্ছু হয় না। হ্যাঁ বলছি স্যার, তাহলে মেডিসিন গুলো সবই আমাদের স্নায়ুর উপরে ক্রিয়া করে, মানে যে ওষুধগুলো আমরা মানে গ্রহণ করি আর কি, সেগুলো হ্যাঁ, মানে। ডেফিনেটলি ডেফিনেটলি। এই যে কদিন আগেই একটা ইয়ে বেরিয়েছে দেখবেন, মানে আমি আমি তো পড়াশুনো রেগুলার বেসিসে করি, তো সেরাটন নিয়ে আমাদের একটা ইয়ে চলছে, আহ, বিভিন্ন ডিসকাস চলছে, এটা নিয়ে গবেষণাও চলছে। তো সেরাটন নিয়ে কিছু সিরাপ বা ক্যাপসুল দেওয়া হচ্ছে, আচ্ছা। ঠিক আছে? তো সেই হুম, সেরাটনের যে অ্যাকচুয়াল, পরে দেখা গেছে এটা কিছু না, এটা ইনিশিয়াল একটু লেভেলে ইয়ে করা হয়, কিন্তু এটা যদি কেউ দীর্ঘদিন গ্রহণ করে তার কি কি প্রবলেম হতে পারে সেই সমস্ত কিছু সেখানে দেওয়া হয়েছে। আচ্ছা তো ভাবুন কত গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো, বুঝতে শিখুন। আর এটা এমন কিছু নয়, আমি বারবার বলছি, কিন্তু মাইন্ডে যা কিছু চলছে, মাইন্ডের যে, আপনারা বলছেন মেন্টাল হেলথের যে অসুস্থতা, আমি আপনাদেরকে বলছি এমন কিচ্ছু নয়, আপনারা সব কিছু থেকে বেরিয়ে আসতে পারে। আচ্ছা বিশ্বাস করুন, যে ইউনিভার্সে আপনারা জন্মেছেন, সেই ইউনিভার্স আপনাদেরকে সব কিছু দিয়ে পাঠিয়েছে, কিন্তু আচ্ছা। আপনারা আপনাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন। হুম আসলে বিশ্বাস হারানোটাই স্বাভাবিক, কারণ যে সার্কামস্ট্যান্সেসে আমরা আছি সেখানে নিজেদের প্রতি বিশ্বাস রাখাটা সত্যি সম্ভব নয়। যাই হোক, কিন্তু এটা জানবেন যে ইউনিভার্স আপনাকে এই এখানে পাঠিয়েছে একটা অ্যাসেট করে, একটা সম্পদ। আপনি এই ইউনিভার্সের একটা সম্পদ, আপনি কোনো বার্ডেন নন, আপনি হুম, কোনো কি বলবো, যে এখানে কোনো কিছু সার্ভ, মানে সার্ভ বলছি এখানে, আপনি একটা প্রোডাক্ট নন যে আপনাকে লোক ইউজ করে নেবে। আপনি এই ইউনিভার্সের একটা সম্পদ, আর আপনার মধ্যে সমস্ত কিছু পোটেনশিয়াল দেওয়া আছে, সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতাও দেওয়া আছে, আচ্ছা। বা আপনি, আপনার শরীর সেটাকে বিল্ড করতে পারে। হুম, আচ্ছা ক্লিয়ার? স্যার, আমি হ্যাঁ বেশ, সুযোগ পেলে আমি নেক্সট টাইম আবার একটা প্রশ্ন রাখবো, মানে হ্যাঁ, শিওর শিওর অন্যরাও তো খুব প্রতীক্ষা করছে। শিওর। আচ্ছা, গৌরাঙ্গ বাবুর থেকে আমি হ্যাঁ একটা একটা জিনিস জানতে চাইবো গৌরাঙ্গ বাবু। হ্যাঁ স্যার, বলুন তো স্যার। গৌরাঙ্গ বাবু, মানে আমি বলছি, গৌরাঙ্গ বাবু একটা সেশন নিয়েছিলেন আমার থেকে। তো হ্যাঁ খুব খুব একটা জটিল পরিস্থিতি থেকে নিয়েছিলেন। আমি জাস্ট গৌরাঙ্গ বাবু জানতে চাইবো যে আপনার কি মনে হয়েছে, একটু জাস্ট যদি শেয়ার করেন যে হ্যাঁ, কতটা পাওয়ারফুল সেশন হতে পারে, বা খারাপ লেগেছে কি ভালো লেগেছে যেটাই হোক, আপনি জাস্ট কেমন ইয়েটা সেটা যদি শেয়ার করেন কেবল। হ্যাঁ স্যার, মানে খুবই নতুনত্ব লেগেছে, মানে যেটা আপনি বলছিলেন যে ধারাবাহিক যে আমাদের শিক্ষা পদ্ধতি, হুম যে ত্রুটি, সেই ত্রুটি থেকে আমরা যে নেগেটিভ মানে মাইন্ডকে আমরা মানে সাবকনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ডকে যে নেগেটিভিটির মধ্যে
ঢুকিয়ে ফেলি, হুম। সেইটা থেকে কি করে বেরোনো যাবে, আপনি যেভাবে আলোচনা করছেন বা স্বচ্ছতার সঙ্গে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছেন, সেগুলো খুবই ভালো লেগেছে। এবং পরবর্তী দুটো দিনও আমি যথাসময়ে অ্যাটেন্ড করব এবং আপনার থেকে অনেক কিছু শিখে মোটিভেটেড হব, এই আশা রাখছি। থ্যাংক ইউ গৌরাঙ্গ বাবু। চলুন, শুভজ্যোতি, আনমিউট করে নিন প্লিজ। হ্যাঁ, স্যার নমস্কার। হ্যাঁ, সবাই যারা নমস্কার। শুনছেন আমার হ্যাঁ, সহ শিক্ষার্থী যারা, প্রত্যেকে নমস্কার, ভালোবাসা। বলছিলাম স্যার, আমি তো পরে যোগাযোগ থাকবে এবং আপনাকে তো প্রয়োজন, হুম। অনেক কথাই হবে। আমি খুব হুম। প্রথম দিন সংক্ষেপে কয়েকটা কথা বলছি। হুম। অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, হয়ে ওঠেনি নানা কারণে, তো আজকে পেয়ে গেছি, এটা খুবই ভালো। আর স্যার অলরেডি বহু জায়গায়, মানে 3-4 জায়গায়, আহ, মানে যেমন যা খরচ বা সিস্টেম সেগুলো করেছি। একটা ন্যাশনাল একটা চ্যানেল, ইসাম মহাজন, তারপরে অভিজিৎ গোস্বামীর একটা করেছি। আরো একটা সেমিনার, দুটো তিনটে করেছি, প্রচুর করেছি স্যার, মানে 4-5টা করেছি। এবং বিষয়টা কি হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে যেটা পাচ্ছি স্যার, কিছু এসেন্স পাচ্ছি, কারণ সেই কথাগুলো শুনছি, ভালো লাগছে। ন্যাচারালি আজকে আপনার যে বিভিন্ন, কারণ আপনার কথা মানে সবার তো একটা স্টাইল আছে, ওয়ে অফ টকিং, বা একটা অন্যরকম প্যাটার্ন আছে। তো আমি যখন আপনার দেখি, আপনার ক্লাসটা শুনে আমার, মানে আমি যে জন্য এত ক্লাস করার পরে আপনারটা কেন আমি ইয়ে করলাম, সাবস্ক্রাইব করলাম। কাজ হয়নি বলে করলাম সেটা কিছুটা, মানে পুরোপুরি হয়নি বলে কিছুটা। আর একটা ব্যাপার কি, আপনার দেখতাম যে ছোট্ট ভিডিও গুলো অত্যন্ত আন্তরিক মনে হয়, মানে মনে হয় যেন, মানে মানে হয় না, মানে অনেকের একটা টেকনিক্যাল ব্যাপার আছে যে এই এই করলাম, এবার এটা বলবো, তাহলে এবার আপনাকে এতে আসতে হবে, কিন্তু আপনি যেটা বলেন, মানে সেটা যেন ফাইনালটাও বলে দেন, মানে যেটা, মানে কনক্লিউশন, অর্থাৎ যেটার জন্য একটা ট্রিক জায়গা, যেটার জন্য আমরা আরো বেশি সাবস্ক্রাইব করব, বা একটা নেক্সট অ্যানাদার লেভেলে একটা কোর্সে জয়েন করব। আমার মনে হচ্ছে আপনার কথা শুনে যে স্যার, আপনি তো কিছুই বাকি রাখছেন না, মানে সব আলটিমেট গুলোই তো দিয়ে দিচ্ছেন, তাহলে আপনার কি করে, মানে এটা তো একটা ব্যাপারটাকে তো এগিয়ে যেতে হবে। আমি ভাবতাম মানুষটা, আমার ইন্টারেস্ট তৈরি হলো স্যার, এবং যে যে কথাগুলো বলেন, মানে এত মনে হয় যেন বাড়ির কেউ বলছে, আমার খুব ক্লোজ একজন মানুষ বলছে, নট টিচার, টিচার তো বটেই। তো সেই জায়গা থেকে স্যার আমার ইন্টারেস্ট গ্রো করেছে। আর কয়েকটা কথা স্যার, আজকে যে ক্লাসটা করলাম, মানে আমার কাছে এটা, মানে কি বলবো, মানে আমার যে টাকাগুলো গেছে, প্রথম দিকে একটু এ হতো, ইস, ব্যাপারটাকে কন্টিনিউ করলাম না, বা আরেকটু বোধহয় বুঝে দিতে পারতাম, এই সেই। কিন্তু কিছু কিছু জিনিস শিখেছি, দু একটা কথা যেটা আমার কাজে লাগে। কিন্তু আজকে যেটা একটা মারাত্মক, মানে মহৌষধির মতো যেটা আমার লাগলো, সেটা হচ্ছে যে আমরা তো জানি আমি ভুল ভাবছি, ঠিক আমাকে ভাবতে হবে। আমি তো ভিজুয়ালটা চেঞ্জ করার চেষ্টা করছি, মানে আমি তো জানি আমার এই 90% দিয়ে আমি 90%টাকে চেঞ্জ করব, কিন্তু পাচ্ছি না কেন। মানে ওরা সেটাই বলছে, ইনফ্যাক্ট আমি যে ক্লাসগুলো দেখেছি, ভালো কিছু বারবার দেখুন, খারাপ নিউজটা দেখবেন না, তা খারাপ নিউজটা দেখলাম না, ভালো কিছু নিউজ দেখলাম, কিন্তু ভালো নিউজটা কত ভাবে দেখবো, কিভাবে দেখবো, তবে ওই নিউরাল প্যাটার্নটার জায়গায় এটা রিপ্লেসড হবে, হয়ে আমার সাবকনসিয়াস মাইন্ডটা চেঞ্জ হবে, এবং তার বলে আমি করতে পারবো। এই যে প্রশ্নটা স্যার জাগিয়ে দিলেন, তো এইটা আমার কাছে এখন মানে একটা অন্যরকম একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো আর কি। মানে এত ক্লাস করেছি, কিন্তু আবার আবার একটা নতুন চ্যালেঞ্জে পড়ে গেলাম স্যার। এবং আমি নিশ্চিত স্যার, আমি অনেকটা রিলিজ, মানে ফ্রি লাগছে, মানে আমি এই ক্লাস করেই আমি অনেকটা বেশি বলে ফেললাম সবার সাথে পারমিশন নিয়ে। তো স্যার আমি মানে এই কথাটা আমাকে এখন পাগল করে দিচ্ছে যে এইটা, মানে জানি তো সব, কিন্তু এটা প্যাটার্নটা আমি কিভাবে তৈরি করবো, এটা ব্যাপার সহজ, কিন্তু কেন প্র্যাকটিসের দরকার, এটা স্যার জন্য আপনাকে দরকার। এবং স্যার প্লিজ কন্টিনিউ, আমার আর কিছু, মানে আমি বললে ইমোশনাল হয়ে আমি থামতে পারবো না, অনেক কথা চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ শুভজ্যোতি। অ্যাকচুয়ালি দেখুন, আমরা, আমার সঙ্গে যারা যুক্ত আছেন বা যুক্ত হয়েছেন, আপনার যে প্রশ্নগুলো না, উম, অনেককেই নাম ধরে ধরে বড় লেভেলের যারা ট্রেনার, তাদের সম্বন্ধে বলেছেন। আমি খালি ওয়েস্ট বেঙ্গলের ট্রেনারের কথা বলছি না, মানে যারা ইন্টারন্যাশনাল ট্রেনার, তাদের নাম ধরে ধরে বলেছেন। এবং আমি এইসব ভিডিও শেয়ার করি না, অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি একটু অন্যরকম। আমি এইসব ভিডিও শেয়ার করে যদি একটা ফেসবুকে ভালো করে অ্যাড দিই, সেখানে কিন্তু অনেক লোক মানে অ্যাট্রাক্ট হয়ে অন্তত প্রথমটা দেখি, এটা তো করবেন।
কিন্তু আমার সেটা নয়। আমি আচ্ছা। জানি যে আমাকে ইউনিভার্স এখানে পাঠিয়েছে ভ্যালু অ্যাড করতে, আমাকে একটা বিরাট পারপাসে পাঠিয়েছে। আর সেই পারপাসটা হলো যে কোনো মানুষকে যারা এই ধরনের সিচুয়েশনে আছে তাদেরকে বের করে একটা সুন্দর লাইফ দেওয়া। তাতে তারা আমাকে মানি প্রোভাইড করুক বা না করুক, আমার তরফ থেকে যতটা সম্ভব ততটা দেবো। এখন যদি বলেন যে আজকে এখানে আমাদেরকে আহ, মানে আমি অ্যামাউন্টটা বলছি না হয়তো, কিন্তু আপনারা জানেন যে কি অ্যামাউন্ট পে করেছেন। সেটা জাস্ট ঘরের বাড়ির বাইরে বেরোলে মানে একটা পান দোকানে গেলে তার চেয়ে অনেক বেশি খরচ হয়ে যায়। কেন এটা নিয়েছি? না নিলে এই গুরুত্বটা আপনারা আমাকে শুনতেন না হয়তো, বা অনেকে তো আরে ওটা তো ফ্রি সেশন, জাস্ট এই জন্যই এটা, এই জন্যই নেওয়া। কিন্তু আমি আপনাদেরকে বলছি, সবাই অনেকেই বলছে যে হ্যাঁ এখানে এটা করলে এটা কিন্তু অ্যাকচুয়াল জানেন কি, আমাদের মাইন্ড কয়েক সেকেন্ডে প্রোগ্রাম হতে পারে, কয়েক সেকেন্ডে প্রোগ্রাম হতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি এর। একটা ছেলে বহুদিন ধরে জোরে খুব স্পিডে বাইক চালায়, হান্ড্রেড হান্ড্রেড স্পিডে। এখনকার যে ছেলেমেয়েরা তারা খুব স্পিডে বাইক চালায়, জানেন তো। তো হাই স্পিড বাইক স্পিডে চালায়। তো সবাই বাড়ির সকলে বানা করেছে যে এরকম করো না, অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটে যাবে, তোমার জীবন নষ্ট হয়ে যাবে, বা অন্যের জীবনও নষ্ট হয়ে যেতে পারে তোমার জন্য, করো না। পাড়া প্রতিবেশী সবাই নিষেধ করেছে, শোনেনি। একদিন তার মাকে পিছনে চাপিয়ে নিয়ে মডারেট স্পিডে, 60-70, যেহেতু মা চেপে আসেন, 60-70 স্পিডে যাচ্ছে। আর সেই দিনই তার কোনো কারণে অ্যাক্সিডেন্ট ঘটে। আর সেই অ্যাক্সিডেন্টে যেহেতু তার মায়ের এরকম হয়েছে, সেই দেখে চোখের সামনে, সেই দিন থেকে সে বাইকে হাত দেওয়াই ছেড়ে দেয় অথবা বাইক চালানোই ছেড়ে দেয়। কেন? কয়েক সেকেন্ডে কিন্তু প্রোগ্রাম পুরো চেঞ্জ হয়ে গেছে। তার আগে কি, সে সিগনিফিকেন্স ফিল করতো যে না, জোরে কেউ বলেছে, হয়তো তার প্রেমিকা বলেছে যে বাহ দারুণ বাইক চালাও, অথবা তার বন্ধুরা বলেছে বাহ তুই দারুণ বাইক চালাস, কোথাও থেকে সিগনিফিকেন্স পেয়েছে, তার প্রোগ্রামিং হয়ে গেছে। কিন্তু সেটা চেঞ্জ হতে কতক্ষণ সেকেন্ড লাগলো, কত সেকেন্ড লাগলো, যদি দেখেন কয়েক সেকেন্ডে কিন্তু চেঞ্জ হলো। আমরাও কিন্তু সেটা করতে পারি, বুঝতে পেরেছেন? কিন্তু ব্যাপার হচ্ছে যে এই পদ্ধতিগুলোকে শেখানোতে খালি বলতেও খারাপ লাগে, প্ল্যাটফর্মে সবার সামনে বিজনেসে পরিণত করা হয়ে গেছে। বিজনেসে যে আমি এই লেভেলে একটা প্রোগ্রামে জয়েন করাবো, এরপরে আরেকটা লেভেলে করাবো, তারপরে আরেকটা লেভেলে করাবো, অর্থাৎ আমার বিজনেসটা এর থেকে শুভজ্যোতির থেকে আমি মোটামুটি একটা ক্যালকুলেশন করতে পারি যে 2 লাখ 4 লাখ টাকা বা 1 লাখ টাকা, যেটাই হোক, এটা আমি শুভজ্যোতির কাছ থেকে পেতে পারি। গেটিং মাই পয়েন্ট? দেখুন, তো আমার আমার আমি বলছি না যে আমার আপনাদের কাছ থেকে আমি কিছু পাবো না, আমি খালি সেশন দিচ্ছি। ডেফিনেটলি আপনাদের যদি ভালো লাগে, সে অটোমেটিক আপনারা যুক্ত হবেন। আর তার জন্য আমাকে হিউজ অ্যামাউন্ট পে করে যুক্ত হতে হবে তাও নয়, তাও নয়। আর আমি সেই প্রোগ্রামে আমার মানে যা নলেজ আমি গ্যাদার করছি, ইভেন কল্পনা করতে পারবেন না যে খালি সেই ভিডিওতে অলরেডি 100-র ওপর ভিডিও আপলোড আছে, এবং 50-র ওপর ভিডিও অলমোস্ট মোর দেন 1 আওয়ার, সরি 50-র ওপর নয়, 30 বা 40 ভিডিও আছে যেটা মোর দেন 1 আওয়ার। আমি ওটাকে 3-4টে কোর্সে ভাগ করতেই পারি, কিন্তু না, আমার সেরকম কোনো টেন্ডেন্সি নেই। তো এটা হচ্ছে, সেখানে তো কিছু করার নেই। কিন্তু আমি বারবার বলি, আমি আপনাদের সামনে আমাকে আপনারা আপনাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়ের 1.5 ঘন্টা টাইম দিয়েছেন। আর আমি এই 1.5 ঘন্টায় যদি আপনাদের জীবনে ভ্যালু না অ্যাড করতে পারি, এই টাইমটা আপনাদের জীবনে আমি কোনোদিন ফিরিয়ে আনতে পারবো না, কোনো দিন না। না আমার জীবনে আসবে, না আপনাদের জীবনে আসবে, কারো জীবনে আসবে না। তো এই জীবনের টাইম লাইন ইজ ইকাল টু লাইফ লাইন।
আপনাদের জীবন থেকে আমি 1.5 ঘন্টা নিলাম, আমার দায়িত্ব নয় কি যে আপনাদের জীবনে ভ্যালু অ্যাড করা? ঠিক আছে, ওকে। আর কেউ কিছু বলতে চান? আহ কারো কিছু প্রশ্ন আছে? ইয়েস ইয়েস, সুদীপ্ত জি, প্লিজ আনমিউট করে নিন প্লিজ। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি প্রথমত একটা কথা বলি। শুভদার যে কথাটা বলেছে একদমই ঠিকই বলেছে। কারণ আমি প্রথম দিন তো স্যারের 1 ঘন্টা মানে এমনি ক্লাস করে 1 ঘন্টা আমি নর্মাল কথা বলেছিলাম। আর এর আগে আমি ইউটিউবে অনেকে দেখেছি ভিডিও, আমি যদিও কারোর ক্লাস নিইনি বা সাবস্ক্রিপশন করিনি। যেটা স্যারের সব থেকে ভালো মানে পজিটিভ দিক হচ্ছে আমাদের মনের মতন করে বলা। আমাদের তো যে প্রবলেমটা আছে সেটা ঠিক আছে, প্রবলেম প্রত্যেকের মধ্যে আছে বা প্রবলেম ওরিয়েন্টেড সবাই কথাবার্তা বলে, কিন্তু কজন আছে এরকম মনের মতন করে কথা বলতে পারে, যে আমরা যেটা চাই, যে ল্যাঙ্গুয়েজে বলতে চাই সেই ল্যাঙ্গুয়েজেই কিন্তু স্যার কিন্তু বলেন। একদম মানে গ্রাউন্ড লেভেল থেকে, মানে গ্রাউন্ড রুট লেভেল থেকে বলতে পারেন। আমি এটা স্যারকে মানে একদম প্রথম দিন আমি স্যারকে এই কথাগুলো বলেছিলাম। এখন তো চারদিকে যা চলছে বিজনেস ওরিয়েন্টেড, কিন্তু স্যার কিন্তু একদম একদম গ্রাউন্ড লেভেল থেকে বলেন আমাদের যে মনের কথাগুলো যেভাবে আমরা চাই সেইভাবে। আমি একদম বিলিভ করি আমরা এখান থেকে রিকভার হই, এটা আমাদের মানে বিলিভ। আর এটা অবশ্যই বিলিভ করতেই হবে যে কোনো প্রকারে, যে এখান থেকে আমরা রিকভার হচ্ছি, ফার্স্ট অফ অল। এটুকুই বলার আছে স্যার। থ্যাংক ইউ সুদীপ্ত জি। ডেফিনেটলি আমি 200% গ্যারেন্টি দিতে পারি যে আপনাদের মানে অ্যাব্রোট চেঞ্জ আসবে লাইফে। অ্যাব্রোট, আমি 5টা এরিয়াতে গ্রোথের কথা বলছি, আমি কোনো একটা এরিয়াতে বলছি না। হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ অ্যান্ড রিলেশনশিপ এবং হ্যাপিনেস, 5টা এরিয়াতে। এবং এই 5টা এরিয়া যদি ব্যালেন্স না হয়, আপনার লাইফ কিন্তু জানবেন আবার সেই আনব্যালেন্সড হয়ে যাবে, হতেই হবে। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। আর স্যার কেউ? এমন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আমি আরো দেখেছি এগুলো ইউটিউবে যেগুলো চলছে এখন এনএলপির নামে যেগুলো, মানে আমরা তো স্টুডেন্ট যেহেতু দেখছি, মানে আমরা তো ছটফট করছি রিকভার করার জন্য, কিন্তু যেগুলো চলছে এখন টোটালি বিজনেস ওরিয়েন্টেড, টোটালি বিজনেস ওরিয়েন্টেড। আর যারা মিডিল ক্লাস ফ্যামিলিতে লাই করে, মিডিল ক্লাস বা তার থেকে আরো নিচে যারা আছে, তাদের পক্ষে ইম্পসিবল, মানে এত মানি কন্টিনিউ করা ইম্পসিবল। অনেকে তো এনএলপি কোর্স করার জন্য বলেই দিচ্ছি আমি 1 লাখ 2 লাখ এরকমই নিচ্ছে, মানে জেনুইন একদম। ঠিক আছে, তাহলে প্রশ্নটা হচ্ছে আমরা কোথায় যাব? এখানেই সমস্যা না মেন। সবাই বিজনেস বিজনেস ওরিয়েন্টেড চিন্তা ভাবনা, কিন্তু যাই হোক, এখানেই সবকিছু থাক। আমরা সবকিছু বুঝতে পারছি, কিন্তু কিছু জায়গা আছে এটা। কিন্তু স্যার আপনাকে যেটা, আমরা যেটা একদম মানে বুঝতে, সব থেকে বড় কথা স্যার আপনি অনেক মানে আন্তরিকতার সাথেই সবকিছু ইয়ে করেন আমি দেখেছি একদম। আমরা তো একদম ভিলেজেই লাই করি, মানে গ্রামের ছেলে মেয়ে বা একটু যারা একটু এতে থাকে, প্রপার যেগুলো টাউনে চলছে একদম আর বলে লাভ নেই, অন্যরকম চলছে সব। দেখুন, যা চলছে চলতে দিন। আর আমি জানি আমার সঙ্গে আপনাদের মতো সুন্দর ওয়ান্ডারফুল পিপলই যুক্ত হবে, ভালো মানুষই যুক্ত হবে, এটা আমি যা বিশ্বাস করি। এখন আমার তো এক, স্যার এখন একটা সাইকিয়াট্রিস্ট দেখাতে গেলেই তো মিনিমাম একটা ওয়ান কাউন্সিলিং এ 3-4 হাজার টাকা, কোনো ব্যাপার না। আহ, মানে আমি এটা মন থেকে সত্যি বিশ্বাস করি যে আমার সঙ্গে যারা যুক্ত হবেন তারা মনের থেকে সত্যি অনেক ভালো মানুষ। যা চলছে এখন, যাই হোক, বিলিভ, সবাইকে ফার্স্ট অফ অল বিলিভ রাখতেই হবে। কারণ এই যে এমন একটা সমস্যা, এটাকে ফার্স্ট অফ অল বিলিভ ছাড়া কোনো কিছু সম্ভব না, বিলিভ রাখতেই হবে, বিলিভটা অবশ্যই দরকার। আহ, আপনাকেই আমরা চুজ করেছি, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। ডেফিনেটলি আগামী 2 দিন তো আপনারা বুঝতেই পারবেন যে আহ, কি ভ্যালু আমি অ্যাড করতে চলেছি। আপনারা সেশনে যুক্ত থাকুন ডেফিনেটলি। আর আমি আমি যখন প্রমিস করেছি আপনারা বুঝতে পারবেন যে
প্লাস হচ্ছে ভিডিও কোর্সের অ্যাক্সেসও আমি দিয়ে দেবো, আপনারা সেটাও নিয়ে নেবেন, যে ভিডিওগুলো চলছে বা 7 ভিডিওস টু আনলিশ দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, সেই সব কোর্সের অ্যাক্সেসও আপনারা নিয়ে নিতে পারবেন। যাই হোক, অন্য আরো কেউ কিছু বলবেন, শেয়ার করবেন, বা কোনো প্রশ্ন আছে আপনাদের? যদি প্রশ্ন না থাকে আমরা সেশন ক্লোজ করতে পারি। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ প্রত্যেককে। আহ, মঞ্জুলা জি, প্লিজ আপনি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি বলতে চেষ্টা করছি, আমি স্ক্রিনটা ধরতে পারছি না। ওকে, আপনি আনমিউট করে নিন। হ্যাঁ, হুম। আমি আনমিউট করেছি, বলুন, আপনি, আপনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার একটাই কথা বলার যে আমি প্রথমে কিন্তু এইখানে ঢুকেছিলাম, এসছিলাম, মানে সাবস্ক্রিপশন করেছিলাম যে ওই প্রথমে ওই একটা প্রথমটা একটু বোঝানো হবে, আসলটা পরে হবে, যেরকম সব জায়গায় প্রত্যেকটাতে দেখছি। হুম। এটাতে একটা প্রিলিমিনারি বলা হবে যে আপনারা এই এই পাবেন, এই হবে সেই হবে ওই হবে তাই হবে, কিন্তু হুম। তারপরে সেটার জন্য হুম। এত টাইমের মধ্যে এতটা এরকম দেয়া হবে, আপনারা এই সুযোগটা পাবেন এবং আজকের মধ্যে আপনাদের একটা ডিসকাউন্ট দেওয়া হবে এবং আপনাদের ওই টাকাটা দিয়ে আসল জায়গাটা যেতে হবে। আমি কিন্তু প্রথমে ভাবছিলাম একই হবে, আর কি হবে, ওটাই তো চলছে। ঠিক আছে, এইটা দেখাই যাক না, অসুবিধা নেই। তবে এইখানে আপনি যে 3টে লেভেলের কথা বললেন, হুম। কোনোভাবে সাবকনসিয়াস মাইন্ডে ছিল হুম। আপনার কথা বলার ধরনটা, সেখানে কোথাও একটা ক্ল্যারিটি ছিল, আর কোথাও একটা মনে হচ্ছিল অনেস্টি আছে। ঠিক যা দেখে আসছি সেটা বোধহয় নাও হতে পারে, এটা একটা সাবকনসিয়াস মাইন্ডে চলছিল, অস্বীকার করব না। তো সেইটা ছিল এবং আমি স্বীকার করতে এখন বাধ্য যে এটা না করলে খুব মিস করতাম, খুব মিস করতাম, মানে একটা লসই হতো আমার, একটা খুব বড় লস হতো জীবনে। কারণ আজকের দিনে বর্তমান সমাজ ব্যবস্থা, সমাজে যা চলছে, তাতে এটা বড্ড বেশি রেয়ার। আমি বলতে বাধ্য হচ্ছি, এটা রেয়ারেস্ট বললেও ভুল হবে না। আমার সঙ্গে বোধহয় যারা আছেন আজকে 13 জন পার্টিসিপেন্ট, তারাও একমত হবেন। এটা আমরা আশা করিনি বোধহয়, মানে এইভাবে এত কঠিন জিনিসগুলো যেটা আমাদের, আমি তো বলি যে কাউন্সিলিং হচ্ছে আমার হাতেই ঘড়ি আছে, কিন্তু ঘড়িটা দেখতে জানি না, হুম। এটা বলি, কিন্তু ব্যাপারটা তা নয়, শিখতে হবে। তো আপনি এগুলো যে এভাবে দেবেন বা বলবেন, আনএক্সপেক্টেড ছিল। যত শুনছিলাম তত বুঝতে পারছিলাম যে আমাদের যেগুলো নিজেরা জানতে পারবো না, বুঝতে পারবো না, সেগুলো আপনি অনায়াসে দ্বিধাহীন ভাবে মুক্ত কণ্ঠে, মানে আন্তরিকতার সঙ্গে দিতে চাইছেন বলেই দিচ্ছেন। এটা সব থেকে বড় কথা, যেটা এখন সত্যি দেখা যায় না। এইটা, তারপর আবার বাঙালি, সমস্ত মিলিয়ে আমি রিয়েলি অভিভূত। আমি এটা ভাবতে পারিনি, আমি সত্যি অভিভূত। আপনাকে ধন্যবাদ দিলে না বড্ড কম দেয়া হবে, যেটা হচ্ছে সেটা ভেতরেই থাকুক, আপনি হয়তো ফিল করতে পারবেন। হ্যাঁ, এখানে ঠিক ধন্যবাদ যায় না, এতটাই আপ্লুত যে আমি ঠিক বলে বোঝাতে পারছি না। নমস্কার নেবেন। থ্যাংক ইউ মঞ্জুলা দেবী। আপনাদের এই ফিডব্যাক সত্যি আমার একটা আশীর্বাদ বলতে পারেন, বা অনেক, মানে আমিও আরো উৎসাহিত হলাম আপনাদেরকে আরো অনেক কিছু দেওয়ার জন্য। এবং ডেফিনেটলি এটা আমার রেসপন্সিবিলিটি, আমি একজন কোচ, আমি একজন কোনো মানে কি বলবো, আহ, তথাকথিত কোনো গাইড বা নয়। আমার আমার রেসপন্সিবিলিটি হচ্ছে আপনাদেরকে, আপনাদের জীবনকে সুন্দর করা, আপনাদের জীবনে হ্যাপি প্রসপারিটি নিয়ে আসা। তো আমি আপনাদের এই যে কথাবার্তা, এই যে আশীর্বাদ আমার সাথে থাকবে, আর আমি আরো আরো অনেক ভ্যালু অ্যাড করতে পারি। থ্যাংক ইউ। আর কেউ আছেন, কেউ কিছু বলবেন? আদারওয়াইজ আমরা ক্লোজ করতে পারি যদি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো স্যার আমি মাচ। বলছিলাম, আচ্ছা, অভিজিৎ দাস, ওকে ওকে, বলুন 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 প্লিজ। বলছি স্যার আমি তো সব আপনার ক্লাস করলাম, ভালোই বুঝলাম। এবার আর সাথে কোনো ক্রিয়া টিয়া বা কোনো কিছু আছে নাকি? হ্যাঁ, বলুন। বলছি কোনো ক্রিয়া টিয়া কিছু আছে নাকি? ক্রিয়া বলতে?
কোনো মেডিটেশন বা কোনো কিছু? কোনো মেডিকেশন বা কোনো ক্লিনিক্যাল অ্যাপ্রোচ এখানে নেই। কোনো মেডিকেশন, কোনো ক্লিনিক্যাল অ্যাপ্রোচ। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, ওকে, থ্যাংক ইউ। হুম। ওকে, থ্যাংক ইউ স্যার। নমস্কার, গুড নাইট, ভালো থাকবেন। স্যার কালকে তাহলে 8টার সময় আবার বসবো তো? হ্যাঁ, এক্স্যাক্টলি আচ্ছা। 8টায় শুরু করব। আপনারা যদি পারেন 2-3 মিনিট আগে জয়েন করে যাবেন, তাহলে অ্যাকচুয়ালি হুম, অনেক কিছু ডিসকাস করতে চাই, টাইমটা একটু ছোট তো। নাহলে আমার তো হুম। বলার অনেক কিছু থাকে। আমি যদি সারা রাত ধরে আপনাদেরকে পাই না, আমি বকেই যাব। কিন্তু ব্যাপার হচ্ছে আপনাদের প্রত্যেকটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ, ভ্যালুয়েবল। আর তবে একটা কথা স্যার, আমাদের নেবার ক্ষমতাটাও থাকা চাই। আপনি যত কিছু দিচ্ছেন বলছেন সবটা আমাদের নিতে পারার মতন ক্ষমতাটাও থাকা চাই। জানি না পুরোটা পারবো কিনা, আপ্রাণ চেষ্টা করব। না দেখুন, সেটা বোঝানোর জন্য আমি আছি। আমি কি বললাম, আমি কোচ, আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি। আমার রেসপন্সিবিলিটি আপনাদেরকে দুটো ভিডিও ভিডিও দিয়ে দেওয়া আর কিছু ভিজুয়ালাইজেশন করিয়ে দেওয়া। এটা আমার একটা কোচের রেসপন্সিবিলিটি হতে পারে না, এটা আমার রেসপন্সিবিলিটি নয়। আজকে যদি সাপোজ মঞ্জুলা দেবী কোনো একটা কিছু হলো যে স্যার আমি আপনার সঙ্গে 15 মিনিটস কি হাফ 1 আওয়ার কথা বলতে চাই, আর আহ, আপনি আপনি পারবেন এটা সমাধান দিতে, কিভাবে আমি সমাধান করতে পারি আপনি যদি একটু বলেন। এটা আমার রেসপন্সিবিলিটি যে হ্যাঁ, হয়তো সঙ্গে সঙ্গে আমি পারবো না, কারণ আমার শিডিউল অনেক কিছু আছে, তো অনেক স্টুডেন্ট আছে, আবার খালি বাংলা নয়, হিন্দি আছে, বাইরের স্টুডেন্ট আছে, ইংলিশের স্টুডেন্ট আছে, সব মিলিয়ে একটু টাইমটা সুইং। কিন্তু আমি ডেফিনেটলি আমি আপনাদেরকে দেবো, ডেফিনেটলি। এটা আমার রেসপন্সিবিলিটি, অন্য কিছু না। ঠিক আছে? একদম প্রণাম ছাড়া কিছু বলার নেই, প্রণাম ছাড়া কিছু বলার নেই। ওকে, চলুন, আগামীকাল আপনার আবার দেখা হবে আপনাদের সকলের সাথে, এবং অত্যন্ত পাওয়ারফুল জিনিস আমি আপনাদের জন্য নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, থ্যাংক ইউ স্যার, গুড নাইট। মোস্ট ওয়েলকাম, গুড নাইট।